কারণ এখন পর্যন্ত আমার ক্লিয়ার। গ্রুপের ঠিক আছে, বাকি সব সামনে মিউট কর, লিডার তোরা হবে, এটা এখন কিছু বলা যাচ্ছে না, বলে তো বলতাম। কে কথা বলতেছে যেটা? আজমাইন রেকর্ডার অন করা আছে? তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমাদের আরইএস ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো আমরা করব। তো এখানে আমাদের আরইএস এ মূলত ম্যাথ চ্যাপ্টার আছে মূলত তিনটা। একটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে স্যাম্পলিং, আর একটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং এর মধ্যে তিন রকম ম্যাথ আছে: চাই স্কয়ারের ম্যাথ, পি টেস্টের ম্যাথ, এবং টি টেস্ট, সরি টি টেস্ট না, চাই স্কয়ার টেস্ট, জেড টেস্ট এবং এফ টেস্ট। তারপর ওই যে বললাম স্যাম্পলিং এবং রিগ্রেশন অ্যানালাইসিস। তো হাইপোথেসিসটা আমরা আগে করছি, তো ওইগুলো সম্পর্কে ধারণা আছে আশা করি আমাদের সবার। উম, আর রিগ্রেশন অ্যানালাইসিসটাও অনেকটা এফ টেস্টের মতো। তো আমরা সাধারণত রিগ্রেশন অ্যানালাইসিস এর ম্যাথের মধ্যে আমি আগে সবাইকে একটা বলি, উম, একটু উদাহরণ দিয়ে বুঝাই। উম, হ্যাঁ, রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাবটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা সাধারণত জানি দুই ধরনের ভ্যারিয়েবল থাকে: ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে ইনফ্লুয়েন্স করতে পারে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যদি একটা মান দিই তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে পরিবর্তন হবে। বুঝতে পারছি? আশা করি সকলে জানি এটা। তো এখানে আমাদের কিছু ফর্মুলা আছে, আমরা এটা আগেও পড়ছি এই ফর্মুলাটা, যে SS total is equal to SS regression plus SS total is equal to SS regression plus SS error। ঠিক আছে, এই সূত্রটা আমরা আগেও দেখছি। তো ওখানের মধ্যে আমরা সাধারণত বের করি যে এখানে MS রিগ্রেশন, MS এরর। যেহেতু আমরা এফ টেস্ট করব এখানে, রিগ্রেশনের মধ্যে আমরা ছোট করে একটা এফ টেস্ট করি, রিগ্রেশনটা অনেকটা এফ টেস্টের মতো। তো এখানে এফ টেস্টের মান বের করতে হয়, তো এফ টেস্টের মান বের করতে হয়। তো এখানে এফ টেস্টের মানটা কিভাবে বের করতে হয়, MS1 ডিভাইড বাই MS2 এভাবে বের করতে হয়। তো MS কিভাবে বের করবো, এমএস এমএস আমরা MS1 মানে হচ্ছে MS রিগ্রেশন, MS2 মানে হচ্ছে MS এরর। তো MS রিগ্রেশনটা কিভাবে বের করবো, SS রিগ্রেশন বাই DF1। আর MS এররটা কিভাবে বের করবো, SS এরর ডিভাইডেড বাই রিগ্রেশন বাই DF2। তো এখানের মধ্যে আমাদের ডিএফ, এখন আমরা তো এসএস টোটাল এবং এসএস রিগ্রেশন, এসএস এরর, এই ইকুয়েশন এসএস এর মানগুলো তো এই ইকুয়েশন মধ্যে বের করতে হবে। এখন ডিএফ এর মানগুলো কিভাবে বের করবো, DF1 এর সূত্র হচ্ছে যে DF1 ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রশ্নের মধ্যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সেটাই হবে DF1 এর মান। ধর 5টা আছে, তখন DF1 এর মান 5 হবে। এগুলো আমি এখানে বলতেছি, হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু আমরা যখন ম্যাথে যাবো তখন এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা DF2 মানে কি, DF2 অথবা ডিএফ এরর সূত্র হচ্ছে যে n-k-1। এন এর থেকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাদ দিলে, সেখান থেকে 1 বাদ দিলে DF2 এর মান বেরোচ্ছে। আর ডিএফ টোটাল মান কেমনে বের হবে, n-1। ডিএফ টোটালটাকে আরেকভাবে বের করা যায়, রিগ্রেশন ডিএফ এরর যদি যোগ করে তাহলে ডিএফ টোটালটা বের হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে, ইনশাল্লাহ আমরা ম্যাথের দিকে আগাই। উম এগুলো হচ্ছে চার্ট গুলো আমাদের লাগবে ইনশাল্লাহ। তো আমরা একটা ম্যাথের দিকে যাই, রিগ্রেশন অ্যানালাইসিস এর অটাম 25-এর একটা ম্যাথে যাই। অটাম 25-এর, এই যে অটাম 25-এর ম্যাথ এটা, অটাম 25-এর ম্যাথটা, এই যে রিগ্রেশনের একটা ম্যাথ পাইছি। এখানে আমাকে বলছে কি, বিতে a company mm, a company is interested to predict sales of its প্রোডাক্টের সেলসটা প্রেডিক্ট করতে চাচ্ছে। he collected data of sales ও
কিছু ডাটা কালেক্ট করছে। ডাটাগুলো হচ্ছে যে কি পরিমাণ সেলস হয়েছে, ওর অ্যাডভার্টাইজিং এবং ওর প্রাইস অফ 7 প্রোডাক্ট, 7টা প্রোডাক্টের। তার মানে এন এর মান কত বড় ভাই? এন হচ্ছে 7। আর এখানের মধ্যে আমার থেকে প্রশ্ন তো হাতে পাওয়া, প্রশ্নটা ম্যাথটা শুরু করার আগেই আমার থেকে বের করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো। ও কিসে কিসে কারণটা, ও কোন কোন ভ্যারিয়েবল বের করছে, ও সেলস বের করছে, অ্যাডভার্টাইজিং বের করছে, প্রাইস বের করছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? আমার সেলসটাই তো ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমার অ্যাডভার্টাইজিং এবং আমার প্রাইসের উপরে আমার সেলসটা নির্ভর করতেছে। তার মানে আমার সেলসটা ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাডভার্টাইজিং ও প্রাইসটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এই দুটো আমরা আলাদা করে ফেলছি। তাহলে আমাদের দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে দুইটা। ঠিক আছে ভাইরা? ইয়েস, হ্যাঁ এটাই, এটাই বলছে আশা করি। তো এখানে আমাদের কোথায় ছিলাম কোথায় কি বলতেছিলাম আমি? পৃথিবীটা খেয়াল তো ছুটে গেছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভাই এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে যদি একটা হয় তাহলে এখানে দুইটা কেন দিচ্ছেন? জি জি ভাই। এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি বলছেন একটা, তো ম্যাথটা করার সময় এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা কেন আসছে? আমার ব্র্যাকেটে লেখা নাম্বার অফ অ্যাডস আর নাম্বার অফ এই দেখি তার সাইজ। একটা মিনিট ভাই, দেখতেছি। সরি আমার মুখে বলাতে একটু ভুল হয়েছে, বিষয়টার জন্য দুঃখিত। থ্যাংক ইউ। আমার উম, ভাই, এই যে তো তাজবীর তোদেরকে যে বলতেছি একটা জিনিসটা খেয়াল করবে না, আমি সেলসকে এতক্ষণ ইন্ডিপেন্ডেন্ট বলতেছিলাম মনে হয়, ইয়া ইন্ডিপেন্ডেন্ট বলতেছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা একটু মানে সেলস হচ্ছে যে ডিপেন্ডেন্ট, আমার সেলসটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কেন? কারণ আমার অ্যাডভার্টাইজিং এর উপর কত খরচ করতেছি এবং প্রাইসের উপর কত খরচ করতেছি সেটার উপর আমার সেলসটা নির্ধারিত হচ্ছে। হ্যালো? হ্যাঁ 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 ভাই। এখন শুনতেছি। সবাই তখন এটা বলতেছে না, আমি যে এতে একটা মানুষ এভাবে বলতেছি, এটা যে বলতেছে না আমি এটাকে সেলস, কারো আমি তখন ইন্ডিপেন্ডেন্ট বলতেছি। সেলস কখনো ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ সেলসটা নির্ভর করতেছে আমার অ্যাডভার্টাইজিং এর উপরে, প্রাইসের উপরে। তার মানে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে দুইটা, কারণ অ্যাডভার্টাইজিং কে আমি যেভাবে চালাবো, প্রাইস কে যেভাবে ঠিক করবো, সেটার উপর আমার সেলসটা নির্ধারিত হচ্ছে। অর্থাৎ আমার অ্যাডভার্টাইজিংটা হবে যে ইন্ডিপেন্ডেন্ট এবং প্রাইসটা হবে ইন্ডিপেন্ডেন্ট। তো আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা, সেলসটা। আর এখানে 7 প্রোডাক্ট বলছে, তার মানে এন এর মান 7। তো উম, যাক যা যা দিল। তো এখানে ক্রেডিট সেলস একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, 112.97 প্লাস 4.48 ইন্টু অ্যাডভার্টাইজিং মাইনাস 8 ইন্টু প্রাইস। আবার ইয়াটাও দিয়েছে, রিগ্রেশনের ইকুয়েশনটা দিয়েছে, এস এস টোটাল এত, রিগ্রেশন ইজিক্যাল টু এত। তো আমাকে বলছে কি একটা ভ্যারিয়েন্স, একটা কনস্ট্রাক্ট এ ভ্যারিয়েন্স টেবল মানে আমাকে আম, এই যে এই টেবিলটা কনভার্ট করতে বলছে, এই টেবিলটা কনভার্ট করতে হলে আমার এফ এর মান লাগবে, এফ এর মান বের করতে হলে এমএস এর মান লাগবে, MS1 MS2 এর মান লাগবে। MS1 MS2 এর মান যদি বের করতে চাই, তাহলে আমার থেকে এস এস রিগ্রেশন এরর, DF1 DF2 এগুলো লাগবে। তো আমি প্রথমেই আমার এখানে যেহেতু প্রশ্নের মধ্যে আমার থেকে SS টোটাল দেওয়া আছে, SS রিগ্রেশন দেওয়া আছে, তো আমি এস এস টোটাল থেকে যদি রিগ্রেশন বাদ দিয়ে দেই, SS এররটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমার ডিএফ এর মানগুলো বের করবো, আমার কাছে এরর আছে, SS টোটাল আছে, রিগ্রেশন আছে, এসএস এর কাজ শেষ। এখন আমার থেকে বের করতে ডিএফ এর মান। তো আমরা জানি যে জেমস অ্যান্ডারসন ওয়ান্টস টু সেন্ড ইউ মেসেজ। কি এটা? আল্লাহ জানে, আচ্ছা বাদ দেয়। এখন ডিএফ এর মান বের করবো। তো ডিএফ ওয়ান, এটাকে ডিএফ ওয়ান তো বলা যায়। তো ডিএফ ওয়ান বাই আজমান রিগ্রেশন আজমান ইজ আজমান আজমান ডিএফ। ডিস্টার্ব করতেছে না, ডিস্টার্ব করতেছে। একটু বাড়তেছে।
হ্যাঁ না ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, df1 তো আমার তো এখানে এখন ঠিক আছে। হুম, হ্যালো, কথা বল না, কথা বল না, এখন কথা বললে বুঝতে পারবো। ঠিক আছে, এখন ঠিক আছে আমি বলতেছি। হুম হুম। তো এখানে ডিএফ এখন এসএস এর কাজ শেষ, তাই ডিএফ এর কাজ বের করবো। তো ডিএফ ওয়ান এর মান যদি বের করতে আসে, ডিএফ ওয়ান কে রিগ্রেশন ডিএফ ও বলে। ডিএফ ওয়ানটা মানে হচ্ছে রিগ্রেশনের ডিএফ বের করতেছি আমরা। তো ডিএফ ওয়ান ইকুয়াল সূত্র কি জানি যে আমরা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা কোনটা এখানে, অ্যাডভার্টাইজিং এবং প্রাইস। যেহেতু যেহেতু অ্যাডভার্টাইজিং এবং প্রাইস আমার সেলস কে ইনফ্লুয়েন্স করতে পারে, তার মানে ডিএফ ওয়ান ইজ ইকুয়াল টু 2। তারপর ডিএফ এরর বা ডিএফ টু কিভাবে বের করবো, এন মাইনাস কে মাইনাস ওয়ান। এন এর মান আমরা জানি যে 7, এই যে 7টা প্রোডাক্টের উপর করছে 7, 7 মাইনাস ওই যে 2, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আসছে 4। এখন ডিএফ টোটাল কিভাবে বের করবো, আমি যদি 2 এর সাথে 4 যোগ করে দেই, ডিএফ রিগ্রেশন প্লাস ডিএফ এরর দুটোটা যদি যোগ করে দেই, অর্থাৎ 4 প্লাস 2 তখনও 6 আসতেছে, অথবা এন মাইনাস 1 এই সূত্র অ্যাপ্লাই করলেও 6 আসতেছে। বুঝলেন? হুম তো এখন আমার ডিএফ ও বের করে ফেলছি, এসএস ও বের করে ফেলছি, ঠিক আছে ভাই। এখন আমি যে তো এখন আমি আগাবো এমএস বের করার দিকে। এমএস কিভাবে বের করবো, এমএস রিগ্রেশন, এমএস ওয়ান অথবা এমএস রিগ্রেশন বের করার সূত্র হচ্ছে যে এসএস রিগ্রেশন ডিভাইডেড বাই ডিএফ ওয়ান অথবা ডিএফ রিগ্রেশন। তো এটা ওই যে এসএস এসএস রিগ্রেশনের মান হচ্ছে 23 এবং ডিএফ ওয়ান এর মান হচ্ছে 2, অথবা ডিএফ ওয়ান বা ডিএফ রিগ্রেশন মান হচ্ছে 2। তো দুটোটাকে ভাগ করে এটা বেরোছে। তো সেম ভাবে এমএস এরর এর সূত্র হচ্ছে যে এসএস এরর ডিভাইডেড বাই ডিএফ টু অথবা ডিএফ এরর। এভাবে সেম মান বসে আমরা এটা বের করছি। তো ভ্যারিয়েন্স টেবিলটা আমরা এঁকে ফেলবো। এদিকে রিগ্রেশন এরর টোটাল লিখবো, এদিকে এসএস এর মানগুলো লিখবো, ডিএফ এর মানগুলো লিখবো, তারপর এমএস এর মানগুলো লিখবো। তারপর এই যে এফ 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 এর সূত্র কি জানেন, এমএস ওয়ান ডিভাইডেড বাই এমএস টু। যদি এমএস ওয়ান বড় হয় এফ এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে যদি এমএস ওয়ান বড় এফ এফ বের করার ক্ষেত্রে যদি এমএস ওয়ান বড় হয়, তাহলে এমএস ওয়ান উপরে বসবে, ঠিক আছে। হুম। যদি এমএস টু ছোট হয়, তাহলে এমএস টু নিচে বসবে। কিন্তু এখানে আমার এখানে এমএস ওয়ান বড়, ওই যে 1154, এবং এমএস টু হচ্ছে 261, তার মানে এমএস ওয়ান বড় এমএস টু ছোট। সেজন্য এফ ইজ ইকুয়াল টু এমএস ওয়ান ডিভাইড বাই এমএস টু। কিন্তু এখানে যদি এরকম হইতো যে এমএস ওয়ান এর মান হচ্ছে যে 1500, 1500, এবং এমএস টু এর মান হচ্ছে যে ফর এক্সাম্পল 10,000, তাহলে কিরকম হতো সূত্রটা, এফ ইজ ইকুয়াল টু এমএস টু ডিভাইড বাই এমএস ওয়ান হয়ে যেত সূত্রটা। যেহেতু এখানে কিন্তু আমার প্রশ্নের মধ্যে যেহেতু আমার উত্তরপত্রের মধ্যে আমি এমএস ওয়ান এর মানটা বড় পাইছি, সেখানে এমএস ওয়ান উপরে বসছে। আশা করি এটা সবার মনে থাকবে। তো আমার এফ এর মান পেয়েছে এটা, আমার 4টা আঁকা শেষ। আমার 4টা ভ্যারিয়েন্স টেবিল আঁকতে বলছে, আমি ভ্যারিয়েন্স টেবিল লিখে ফেলছি। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলছে কি, টেস্ট ওয়েদার দ্য রিলেশন ইজ সিগনিফিকেন্ট, উইল ইউ গো ফর টি টেস্ট। আমাকে দুইটা কোশ্চেন করছে, আপনার ওভারঅল রিগ্রেশনটা কি সিগনিফিকেন্ট কিনা। তার মানে কি আমার হাইপোথেসিস টেস্টিং করতে হবে। হাইপোথেসিস টেস্টিং এর জন্য আমাকে বলছে কি এখানে আমার ওভারঅল রিগ্রেশনটা কি সিগনিফিকেন্ট কিনা। তো হাইপোথেসিস টেস্টিং এর জন্য আমরা একটা নাল হাইপোথেসিস, একটা অল্টারনেটিভ হাইপোথেসিস ধরে নিব। দুইটা সিচুয়েশন ধরে নিব আমরা। একটা সিচুয়েশন হবে সিগনিফিকেন্ট, একটা সিচুয়েশন আমাকে নাল হাইপোথেসিস সবসময় নেগেটিভ হবে। এটা স্যার বলছিল নাল হাইপোথেসিস সবসময় নেগেটিভ হবে। তো আমি কি বললাম, প্রথমে বললাম নাল হাইপোথেসিস হিসেবে ধরে নিলাম যে মডেলটা সিগনিফিকেন্ট নয়। অল্টারনেটিভ হাইপোথেসিস ধরে নিলাম যে মডেলটা সিগনিফিকেন্ট। তো কিভাবে টেস্ট করবো, আমরা তো অলরেডি এফ এর মান বের করে ফেলছি, এফ এর ক্যালকুলেটেড মান বের করে ফেলছি। আমরা সাধারণত একটা হাইপোথেসিস টেস্টিং কিভাবে করি, ক্যালকুলেটেড ভ্যালু এবং ট্যাবুলেটেড ভ্যালু কম্পেয়ার করে আমরা হাইপোথেসিস টেস্টিংটা করে থাকি। তো এখানের মধ্যে আমরা যেহেতু ক্যালকুলেটেড ভ্যালু অলরেডি বের করে ফেলছি, তো আমার বের করতে হবে ট্যাবুলেটেড ভ্যালু। তো আমি লিখলাম কি, ফ্রম টেবল আমাকে বলে দিচ্ছে এখানে সিগনিফিকেন্ট লেভেল, এখানে যদি বলে দিয়েছে নাকি দেখি, সিগনিফিকেন্ট লেভেল এখানে বলে দেওয়া হয়নি। সে যদি সিগনিফিকেন্ট লেভেলটা বলে দেওয়া না হয়, যেহেতু ট্যাবুলেটেড ভ্যালু বের করবো, আমার একটা সিগনিফিকেন্ট লেভেল তো লাগবে, কত পার্সেন্ট লাগবে সেটা তো লাগবে। সেটা যদি প্রশ্নে বলে দেওয়া না হয়, তাহলে সবসময় 5% ধরে নিবা। তো আমি লিখলাম কি, ফ্রম টেবল এট 5% সিগনিফিকেন্স লেভেল অথবা এট সিগনিফিকেন্স লেভেল ইজ ইকুয়াল টু 5%, দ্য ট্যাবুলেটেড ভ্যালু অফ এফ ইজ। এখন ট্যাবুলেটেড ভ্যালু এফ বের করার ক্ষেত্রে আমার ডিএফ এর মানগুলো লাগবে। তো এখানে আমার ডিএফ ওয়ান এর মান হচ্ছে 2, ডিএফ ওয়ান এর মান হচ্ছে 2, ডিএফ টু এর মান হচ্ছে 4। এই যে ডিএফ ওয়ান এর মান হচ্ছে 2, ডিএফ টু এর মান হচ্ছে 4, এই দুইটা এবং সিগনিফিকেন্স লেভেল এই দুইটা আমার। তাহলে মনে রাখেন আমি এখন চার্টে
দেখাচ্ছি, মনে রাখেন আমার ডিএফ এর মান হচ্ছে 2, ডিএফ 1 এর মান হচ্ছে 2, ডিএফ 2 এর মান হচ্ছে 4, সেই সাথে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%। এখন এই বরাবর আমার এফ এর মান লাগবে, তো আমি চার্টে চলে যাচ্ছি। চার্টের থেকে আমাদেরকে এখানে এফ এর মান বের করে দেবো, যেহেতু 5% বলছে 5% চার্টে চলে যাবে, এই যে এটা হচ্ছে 5% এর চার্ট। তো এখানে আমার ডিএফ 1 এর মান কত ভাই, কত ছিল? হ্যালো, কলাম 2 ডিএফ 1 এর মান কত ছিল বলেন না, 1 এর মান কত ছিল, 2 আর ডিএফ 2 এর মান 4 হ্যাঁ। তো ডিএফ এদিকে এবার হচ্ছে ডিএফ 1, তো ডিএফ 1 এর মান হচ্ছে 2, ডিএফ 2 এর মান হচ্ছে 4, তো এই বরাবর 6 দশমিক কত পাইছি, 6.94। এটা একটু জুম করে আপনারা দেখেন, জুম হয়েছে? হ্যাঁ 6.94, আশা করে দেখছেন, আমি জুম আউট করে ফেলি। তো এখন আমি আবার আমার ম্যাথে চলে যাচ্ছি, লেটস গেট ব্যাক টু দ্য ম্যাথ। তো লিখলাম কি, আমার ট্যাবলেটের ভ্যালু পাইছি কত, 6.94, এটা লিখলাম আমি। তো এখন কম্পেয়ার করবো কোনটা বড়। যদি দেখি যে আমি এটা একটা মনে রাখেন, যদি দেখি যে আমার ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড়, তাহলে নাল হাইপোথেসিস রিজেক্ট হয়ে যাবে, নাল হাইপোথেসিস অর্থাৎ এটা রিজেক্ট হয়ে যাবে। যদি দেখি কিন্তু যদি দেখি যে আমার ট্যাবুলেটেড ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড়, ট্যাবুলেটেড ভ্যালু ক্যালকুলেটেড ভ্যালু থেকে বড়, তাহলে আমার নাল হাইপোথেসিস এই যে এটা আমার থেকে অ্যাকসেপ্ট করে ফেলতে হবে। ঠিক আছে, এখন আমরা কম্পেয়ার করি। আমার ক্যালকুলেটেড ভ্যালু ছিল 4.4 এবং ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 6.94। তাহলে এখানে কি দেখতেছি, আমার ট্যাবুলেটেড ভ্যালু অর্থাৎ 6.94 বড়, তার মানে কি নাল হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করতে হবে। নাল হাইপোথেসিস মানে কি, আমার মডেল ইজ নট সিগনিফিকেন্ট। তাই আমি কমেন্ট কি লিখবো, কমেন্ট লিখতে হবে, কমেন্ট না লিখলে আপনার, ফর এক্সাম্পল স্যার বলছে কি, ম্যাথে যদি তোমার 4 নাম্বার হয়, কমেন্টে থাকবে তোমার 2 নাম্বার। তো আমার কমেন্টে লিখবো কি, সো দ্য মডেল রিগ্রেশন মডেল ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, অথবা এটাও লিখতে পারেন, সো দ্য মডেল or overall regression is not significant, এটাও লিখলে চলবে। এখন আমাকে আরেকটা প্রশ্ন কি, আপনি কি টি টেস্টের দিকে যাবেন কিনা, উইল ইউ গো ফর টি টেস্ট? আমি লিখবো কি, যেহেতু আমার মডেলটা সিগনিফিকেন্ট হয় নাই, তাই আমি লিখবো কি, নো আই উইল নট গো ফর টি টেস্ট বিকজ, কারণ এখানে একটা কারণটা হবে কি, এফ টেস্ট টেল আস দ্যাট, কারণ আমি এফ টেস্টের মাধ্যমে জানতে পেরেছি যে ওই মডেলটা ওভারঅল সিগনিফিকেন্ট না, তাই আমি টি টেস্টের দিকে যাবো না। আশা করি বুঝছেন সবাই। আমার এটা করা শেষ, আমাকে বলছে কি এখন আর স্কয়ার মান বের করা। এখন আর স্কয়ার মানে কি জানেন, আর স্কয়ার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন। এটাকে আমি এটা প্রশ্নের মতো অনেক নামে আসতে পারে, এখানে তো আপনাকে ডাইরেক্ট বলতেছে আর স্কয়ার মান বের করো, কিন্তু প্রশ্নের মধ্যে দেখা যাবে কি প্রতিবার আর স্কয়ার বলবে না, এটা বিভিন্ন রকম নাম আছে। এটাকে একবার আর স্কয়ার বলবে, এই দেখেন এটাকে একবার আর স্কয়ার বলবে, অথবা কোএফিশিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন বের করো এরকম বলবে, অথবা বলতে পারে কি পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন বের করো। অর্থাৎ এটাকে 3 নামে আসতে পারে, যে নামে আসুক আপনারা কনফিউজড হবেন না। আর স্কয়ার বলে আর স্কয়ার তো সুবিধা আছে। তো আর স্কয়ার মাধ্যমে আমরা কি বের করে জানেন, মূলত ভ্যারিয়েশনটা বের করি, যে ওদের মধ্যে কি পরিমাণ ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, তো আমরা আর স্কয়ার সূত্র হচ্ছে যে এসএস রিগ্রেশন ডিভাইডেড বাই এসএস টোটাল। ওই এসএস রিগ্রেশন মান যেটা বাই করছি, মান যেটা প্রশ্নে আছে 2308 এবং এসএস টোটাল 3354, তো ভাগ করে দিলে দেখা যাচ্ছে কি 0.688 তো এটাকে ইন্টু 100 করলে 68.81%। তো কমেন্টে এভাবে লিখবেন, অ্যাবাউট অথবা অলমোস্ট, যেটা যাই লেখেন, about 68.81% of variation in the cells এর মধ্যে, এর 68.8% ভ্যারিয়েশন আমরা প্রাইস এবং নাম্বার অফ অ্যাডস এর মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। যেহেতু এটা 68.81% আসছে, তাহলে এটাকে গুড ধরে নিব। আমার যতটুকু মনে পড়ে, একটু লেট হচ্ছে বিষয়টা, আমি যতটুকু মনে পড়ে স্যার বলছিল মনে হয় 20% এর নিচে হলে মনে হয় পুয়ার মডেল ফিট, 20% এর নিচে হলে মনে হয় পুয়ার মডেল ফিট, 20 থেকে 50 মনে হয় মডারেট, 20 থেকে 50 মডারেট, 20 থেকে 50 মডারেট, এবং 50 থেকে মনে হয়
80 পর্যন্ত ধরছে মানে গুড, গুড ধরছে, এবং 80 থেকে 100 পর্যন্ত ধরছে মানে এক্সিলেন্ট, আমার যতটুকু মনে পড়ে। তো এইভাবে লিখবেন কমেন্টটা, যেহেতু 68.81 এসছে সেখানে তো গুড মডেল ফিট লিখে দেবেন। এখন আমাকে বলছে কি 4 এর মধ্যে predict the sales of a product if advertising is if advertising 10, if advertising 10 এবং প্রাইস 15। তো আমাকে এখানে তো অলরেডি ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশনটার মধ্যে আমি প্রাইস আমাকে বলছে 10 এবং সরি অ্যাডভার্টাইজিং আমাকে বলছে 10 এবং প্রাইস আমাকে বলছে 15। তো ইকুয়েশনটা বরাবর আমি 10ও বসাইছি 15ও বসাইছি, এইভাবে ইনটা বেড়ে গেছে। পুরো ম্যাথটা বুঝে দিয়েছি, এখানের মধ্যে কোনো ভুল বানতে আছে নাকি বলেন, এই একটা ম্যাথের মাধ্যমে বাকি ম্যাথটা বুঝতে পারবেন, বাকি সবগুলো ম্যাথ বুঝবেন ইনশাল্লাহ। আমি একটু 2টা মিনিট আসতেছি, আপনারা একটু দেখেন। ঠিক আছে। এই সবাই আসছো? রেকর্ড বন্ধ নাকি? না, রেকর্ড বন্ধ না। বুঝতে পাই সবাই? জি জি। আজমাইন, হ্যাঁ ভাই। ইয়া বুঝছি, বাট ওই যে টেবল থেকে অ্যাপ টেস্ট একটা টেবল থেকে নিছো না, মানটা নিছো না, হুম। ওখানে তো 3টা ছবি দেখছি। এখানে একটু এটা একটু বলবা আর একটু ক্লিয়ার করে। আমি এখানে কত পার্সেন্ট ধরছি? 5% ধরছি না, যেহেতু প্রশ্ন কিছু বলে নাই 5% ধরে নিছি, কিন্তু প্রশ্ন যদি আপনাকে বলে 10%, তখন 10% ব্যবহার করবেন। প্রশ্ন যদি আমি যদি কিছু বলে নাই 5% ধরছি, যদি 5% বলা থাকে 5% ধরবেন, যদি না বলা থাকে তখন 5% ধরবেন। প্রশ্ন যদি বলে থাকে আমাকে 2.5%, তখন এটা হবে। প্রশ্ন যদি বলা থাকে আমাকে 1%, তখন এটা হবে। প্রশ্ন যদি বলা থাকে আমাকে এটা মানে 0.5 না, বুঝছি। আচ্ছা, তখন এটা হবে। প্রশ্ন সাধারণত 1% বলবে, অথবা আপনার বলবে 5% বলবে, এত টেনশন নেই ভাই। এই যে 1% এটা আচ্ছা, বলবে, অথবা শোনো না, 5% হবে। এই যে হ্যাঁ 5% যেটা ধরছো, তো 3 আর 4 কোন দিকে 3 ধরবো কোন দিকে 4 ধরবো, এটা একটু বলে দাও। 3 আর 4 না তো 2 আর 4 ভাই। ডিএফ 1 আচ্ছা, এর মান 2 ছিল আর 4, 2, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, ডিএফ 2 2 আর এর মান 4। ছিল 4। তো এদিকে ধরবো ডিএফ 1, এদিকে ধরবো ডিএফ 2, এদিকে ধরবো ডিএফ 1, এদিকে ধরবো ডিএফ 2। তো ঠিক এদিকে আছে। ডিএফ 1 মান ছিল 2, 2 তে গেছি, ডিএফ 2 এর মান ছিল 4, 4 বরাবর গেছি। তো 2 এবং 4 বরাবর এটা আসতেছে 6.94। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, থ্যাংক ইউ। তো এখন এখন আমরা আরেকটা মেথড দিকে যাই। হুম, আমরা আরেকটা মুখোমুখি বলে দিই, সেম রিলেশন একটা। আমি মানে স্প্রিং আমি কি স্প্রিং ফুটেজে বলছে কি আহ, একটা মানুষ ওর সেলস নিয়ে কাজ করতেছে। তো সেলস এটা তো দেখাইছে, আর একটা দেখাই। উম, উম, এটা দেখাই। তো এখানে আমাকে বলছে কি it is assumed the grade of students influenced by the class attendance, স্টাডি আওয়ার্স এবং নাম্বার অফ বুক স্টাডিড। ওরা সাধারণত একটা স্টুডেন্টের গ্রেড অ্যানালাইসিস করতেছে কিসের উপর ভিত্তি করে? ক্লাস অ্যাটেন্ডেন্স, স্টাডি আওয়ার আর নাম্বার অফ বুকস স্টাডিড। একটা ছেলে কি পরিমাণ কতগুলো বই পড়ছে এবং কত ঘন্টা পড়ালেখা করছে, কতগুলো ক্লাস অ্যাটেন্ড করছে, এগুলোর উপর ভিত্তি করে ওই ছেলেটা গ্রেড নির্ধারণ করতেছে, গ্রেডের ইনফ্লুয়েন্সটা দেখতেছে। তো এখানের মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স, স্টাডি আওয়ার এবং নাম্বার অফ বুকস। কারণ আমার ক্লাস অ্যাটেন্ডেন্স, স্টাডি আওয়ার, নাম্বার অফ বুকসই পারে আমার
খাতা আমার পরীক্ষার নাম্বারকে ইনফ্লুয়েন্স করতে। তো 30টা স্টুডেন্টকে ইন্টারভিউ করা হয়েছে, তো এর মানে হচ্ছে 30, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে 3, হ্যাঁ 3। এবং এবং এখানে ইকুয়েশনে দেওয়া আছে ঠিক সেম ভাবে, মানে ম্যাথটা ওই আগে যেভাবে দেখাইছি সেভাবে করে নেবেন। আমাকে প্রথমে বলছে কি ওই ভ্যারিয়েন্স টেবিলটা কনস্ট্রাক্ট করতে, তারপর বলছে ওই ভ্যারিয়েন্স টেবিল বলতে এফ এর মানটা সহ যে একটা টেবিল আছে দেখাইছিলাম সেটা বের করবেন। এবং আমাকে বলছে কি রিগ্রেশনটা কি সিগনিফিকেন্ট কিনা উইথ হাইপোথেসিস টেস্টিং, অল্টারনেটিভ হাইপোথেসিস এবং নাল হাইপোথেসিসের মাধ্যমে হাইপোথেসিস টেস্টিং করবেন। তারপর বলছি ক্যালকুলেট কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, তার মানে আর স্কেল মান বের করতে বলছে। তারপর বলছে কি এস্টিমেট গ্রেড, ওই মানগুলো দেওয়া আছে, মানগুলো এই ইকুয়েশনে বসে দিবেন। এখানে x1 মানে কি জানেন, এখানে x1 মানে হচ্ছে জাস্ট ক্লাস অ্যাটেন্ডেন্স, সিরিয়ালি ধরে নেবেন। x1 মানে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, x2 মানে হচ্ছে স্টাডি আওয়ার, x3 মানে হচ্ছে নাম্বার অফ স্টাডি এট। আশা করি কোনো প্রবলেম নাই। এই চ্যাপ্টার থেকে যে কোনো ম্যাথ আসলে পারবেন ইনশাআল্লাহ। এখন স্যাম্পলিংটা একটু দেখাই দিই, স্যাম্পলিংটা একটু কঠিন, স্যাম্পলিংটা একটু দেখাই দিই। স্যাম্পলিং বুঝতে সোজা, কিন্তু খুব কঠিন। স্যাম্পলিং এর মধ্যে সাধারণত দুই প্রকার স্যাম্পলিং আছে। স্যাম্পলিং মানে হচ্ছে কি, মানে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি, একটা সার্ভে করতেছি, ধর একটা সার্ভে করতেছি বা একটা রিসার্চ করতেছি, এখন সবার থেকে তো ডাটা নেওয়া সম্ভব না, দুই একজন ধরে ওদের থেকে ডাটা নিব। তো এখানে স্যাম্পলিং এর মধ্যে দুই প্রকার স্যাম্পলিং আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আমাদের কখনো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে ম্যাথ আসে নাই, তবুও আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর সূত্রগুলো দিয়ে দিয়েছি কিভাবে বের করবেন। আশা করি এটা নিচ থেকে বুঝে যাবেন। এটা আমার আশা করি দেখাতে হচ্ছে না, যেহেতু স্ট্র্যাটিফাইড আমাদের প্রতিবার স্ট্র্যাটিফাইড থেকে ম্যাথ আসে। ইনশাল্লাহ এবারও আল্লাহ তৌফিক দিয়ে এখান থেকে আসবে। তো আমরা স্ট্র্যাটিফাইডটা যদি বুঝি তাহলে সিম্পলটা বুঝে যাবো। তো এখানে স্ট্র্যাটিফাইড স্ট্যান্ডার্ড স্যাম্পলিং এ আমার মিনের কাজ আছে, টোটালের কাজ আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, স্ট্যান্ডার্ড এরর লাগবে, স্ট্যান্ডার্ড এরর অফ টোটাল লাগবে। আমরা একবার মিন বের করি তো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ, তারপর আবার টোটাল বের করি, তারপর এই যে মিন বের করছি এই মিনের স্ট্যান্ডার্ড এরর বের করি আমরা, তারপর এই যে টোটাল বের করি, এই টোটালের স্ট্যান্ডার্ড এরর বের করি আমরা, এভাবেই করব। তো আমরা সূত্রগুলো আশা করি দেখছি। আমাকে এখন ম্যাথের দিকে চলে যায়। প্রিভিয়াস সলিউশন অর্ডার 25 এর একটা ম্যাথে চলে যায়। 25। তো এখানে আমাকে দুইটা আমাকে বলছে কি দ্য মার্কস অফ রিসার্চ মেথোডোলজি অফ 2 সেকশন অফ 7 সেমিস্টার, 7 সেমিস্টারের 2টা সেকশনের রিসার্চ মেথোডোলজির মার্কস, সেকশন এ এবং সেকশন জি, ঠিক আছে? সেকশন এ এর মার্কস এবং সেকশন জি এর মার্কস। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ সাধারণত দুইটা ভাগ থাকে, একের অধিক ভাগ থাকে। একের অধিক ভাগ মানে কি, এই যে এ আর জি, এখানে কয়টা ভাগ আছে? দুইটা ভাগ। তো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা একের অধিক একাধিক ক্ষেত্র নিয়ে, একাধিক সেক্টর নিয়ে কাজ করে। একাধিক সেক্টর মানে এই যে দুইটা গ্রুপ নিয়ে কাজ করতেছে, সেটাই ওর ব্যক্তিত্ব, কি বলে, সেটাই ওর বৈশিষ্ট্য। ভাই, এটা তো অটাম 25 না, আপনি প্রশ্নে যেটা দেখাইতেছেন। আচ্ছা সমস্যা নেই ভাই, মানে ওটান 25 চলে যায়, ওটান 24 কোশ্চেনেই দেখি, যেহেতু ওটান 24 তো সি, ওটান 24 তে বুঝতে পারি নাকি দেখি। আচ্ছা আচ্ছা, ওটান 24, যাক। হম তো এখানে দুইটা আমরা পপুলেশন নিয়ে কাজ করতেছি, এই যে এটা। তো হ্যাঁ, তো এখানে আমাকে বলছে কি
draw a random sample of 25% stratified random sampling with proper allocation. আমাকে ওই যে বললাম আমার এখানে সাধারণত estimate the average marks, estimate the total marks of total marks of students. এখানে ওরা একটা কথা ভুল লিখছে, এটা ম্যাথ করতেছে আমরা স্টুডেন্টদের মার্কস নিয়ে, এখানে নন ব্যাংক ইনস্টিটিউশন ভুলে লিখছে আর কি, এটা মার্কস হবে যা সম্ভব। এটা যদি এটা গুরুত্বপূর্ণ না এত বেশি, আমাকে এখানে টোটাল এভারেজ বের করতে বলছে, টোটাল মার্কস বের করতে বলছে। তো আমার এখানে সাধারণত দুইটা সেকশন নিয়ে কাজ করতেছি আমরা, দুইটা সেকশন। তো এখানে আমার এই যে আমার এখানে টোটাল এখানে আমরা দুইটা সেকশন মিলে কাজ করতেছি না, তো দুইটা সেকশনের মধ্যে আমার টোটাল পপুলেশন কত, টোটাল পপুলেশন 1 2 3 4 এভাবে যে গণি সবগুলা, আমার এখানে 28 জন, টোটাল পপুলেশন হচ্ছে 28 জন। টোটাল পপুলেশনকে আমরা ক্যাপিটাল হাতে 9 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে ভাই? তো এখন আমাকে বলছে কি আমাকে এখানে বলছে কি এখানে আবার টোটাল পপুলেশন তো 28, কিন্তু এখানে আবার টোটাল পপুলেশন মধ্যে দুই ভাগ আছে, সেকশন এ সেকশন জি। তো সেকশন এ এর ভাগে পড়ছে কয়জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 না মনে হয় 3 4 5 15 ভাই। হ্যাঁ, তো এই যে লেখা আছে n1 এর মান হচ্ছে 15, তার মানে টোটাল পপুলেশন 28 জন, ঠিক আছে? সেখানের মধ্যে সেকশন এ এর ক্ষেত্রে পড়ছে কি 15 জন, সেকশন জি এর ক্ষেত্রে পড়ছে কি 13 জন। এটা বুঝছি আশা করি আমরা। তো এখন আমাকে বলছে কি 25% স্যাম্পল সাইজ, 25% স্যাম্পল সাইজ নিয়ে কাজ করতে হবে, 25% স্যাম্পল সাইজ। তো আমার টোটাল পপুলেশনের 25% স্যাম্পল সাইজ, টোটাল পপুলেশন 25% স্যাম্পল সাইজ নিয়ে কাজ করতে বলছে। আমার টোটাল পপুলেশন কত, টোটাল পপুলেশন 28, ঠিক আছে? 28 এর 25% মানে কত, 28 25% করেনি কেউ ক্যালকুলেটর? 28 ইন্টু 25% আসছে কত, 7, ঠিক আছে? তো তো আমার 28 জনের মধ্যে আমরা 7 জনকে নিয়ে কাজ করব স্যাম্পলিং এর মধ্যে। তো এখানে একটা কথা আছে, আমার এখানে আপনার এখানের মধ্যে আমরা টোটাল পপুলেশনের মধ্যে n1 আছে 15 জন, n2 আছে 15 জন। তার মানে হচ্ছে যে আমার এখানে 7 জন, তো দেখেন এই যে 7 টোটাল পপুলেশন থেকে 7 জন নিতে বলছে স্যাম্পল হিসেবে। তার এখন কথা হচ্ছে যে আমি এ থেকে কয়জন নিব, এই 7 জনের মধ্যে জি থেকে কয়জন নিব, সেটা বের করে সূত্র হচ্ছে যে আমি যদি ধরেন সেকশন এর যদি ওয়েট বের করতে যাই, ওয়েট মানে কি, যেমন ধরো আমার এখানে আমার একটা বিল্ডিং এ দুইজন মালিক আছে, দুইজনের মালিকের মধ্যে এখন বলছে কি কার কার অংশ কতটুকু, কত পার্সেন্ট সেটা বের করো। তা আমার ফ্ল্যাট আছে 10টা, তাজবিদের ফ্ল্যাট আছে 10টা, তো বিল্ডিং হচ্ছে টোটাল 20টা ফ্ল্যাটের। তো 20টা ফ্ল্যাটের মধ্যে তাহলে আমার ভাগ হচ্ছে কত, 50%, তাজবিদের ভাগ হচ্ছে 50%। তো এখানে আমরা পার্সেন্টেজটা আগে দিয়ে বের করবো, পার্সেন্টেজ বের করার সূত্র কি আমরা কি জানি, যে ওই আমার ভাগ কত, আমার ভাগ হচ্ছে 15, টোটাল ভাগ হচ্ছে 28, আমার ভাগ 15, টোটাল ভাগ 28, 15 ডিভাইড বাই 28, তার মানে কত পার্সেন্ট, 15 ভাগ 28 মানে হচ্ছে যে 53% ধরেন। তো আমাকে যেহেতু 7টা নিয়ে কাজ করতে বলছে, টোটাল 7টা নিয়ে কাজ করতে বলছে, তার মানে 7-এর 53%, 7-এর 53% n1 পাবে। এটা সবাই বুঝছেন? হ্যাঁ বুঝছি। তো এইভাবে আমার এই 7-এর এখন 53, এখন আমি 15 ডিভাইডেড বাই 28 ইন্টু 7, আমার আসছে 3.75, 3.75 যেহেতু আসছে এটাকে আমি 4 ধরে নিব, ঠিক আছে? কেন 4 ধরছে এটা ভবিষ্যতে বুঝবেন, সামনে আসতেছে। এই সেম ভাবে আমি n2 কতজন পাবে সেটা বের করতে গেলে দেখা যাচ্ছে কি 13 ডিভাইডেড বাই 28 ইন্টু 7 আস্তে আস্তে 3.25। তো 3.25 যেহেতু আসছে এটাকে 3 ধরে নিলাম, তো 4-এর সাথে 3 যোগ করলে কত, 7 মিলে যাচ্ছে, সেজন্য এইভাবে ধরা, বুঝছেন? তো এখন
আমি আমার ইয়া ভেঙে ভেঙে সবকিছু বের করে ফেলছি। কে কত এ থেকে কয়টা স্যাম্পল নিব, জি থেকে কয়টা স্যাম্পল নিব, এগুলো বের করে ফেলছি। তো এখন আমার থেকে আহ ইয়াটা বের করতে হবে আমার, কি বলে, মিনটা বের করতে, মিন বের করতে বলছে, টোটাল বের করতে বলছে। এখন মিন এবং টোটালের সূত্র কি হচ্ছে, এই যে মিনের সূত্র, মিন এবং টোটালের সূত্র হচ্ছে ওয়াই W1 ইন্টু Y1 ওয়াই বার 1 প্লাস W2 Y bar 2 Y bar 2। তো এখানে আমার W1 এর মান তার মানে কি W1 এর মান লাগবে, Y bar 1 এর মান লাগবে, W2 এর মান লাগবে, Y bar 2 এর মান লাগবে। W মানে কি, W মানে আমি বলছিলাম একবার, W মানে হচ্ছে ওয়েট, অর্থাৎ এ সেকশনে কতটুকু ওয়েট আছে। এ সেকশনের ওয়েটটা কিভাবে বের করছিলাম আমরা, এ সেকশনের থেকে টোটাল এর মান পপুলেশন, ডিভাইড বাই এন। হ্যাঁ টোটাল পপুলেশন হচ্ছে 28, কিন্তু এর 28-এর মধ্যে এর এর ব্যক্তি এর স্টুডেন্ট আছে 15 জন, আর 15 কে যদি 28 দিয়ে ভাগ করেন, তার মানে ওর ওয়েট আসছে প্রায় 54%, প্রায় 54% ধরেন এটাকে পূর্ণ সংখ্যা, প্রায় 54%। এবং ইয়া জি সেকশনের ওয়েট কত আসছে, 46%। এগুলো বের করে মনে রাখবেন। এখন Y1 বারের মান যদি বের করতে চাই আমি, একটা মিনিট, উম হুম ওয়াই ওয়ান এর মানটা, এখন ওয়াই ওয়ান এর মানটা কিভাবে, ওয়াই ওয়ান এর মানটা বের করতে চাই, আমার সামেশন অফ ওয়াই ওয়ান লাগবে, সামেশন অফ ওয়াই ওয়ান বের করতে না, এই চারটা লাগবে। আমি প্রথমে তাই এদিকে আসছি, যাতে আপনারা এটা নিটটা, এটা প্রয়োজনীয়তা যাতে আপনার কাছে আসে। ওয়াই ওয়াই 2 বার যদি বের করতে চাই, আমার সামেশন অফ ওয়াই 2 লাগবে। তো এখানে আমরা চার্টটা তৈরি করবো। চার্টটা সাধারণত আমি র্যান্ডম নাম্বারের উপর ভিত্তি করে তৈরি করবো। র্যান্ডম নাম্বারটা আমরা সাধারণত ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। তো আমরা কি করবো, একটা র্যান্ডম চার্ট নিব। এখন আমাকে বলে দিচ্ছে কি, N1 এর মান সেকশন থেকে স্যাম্পল, ডি সেকশন থেকে 3 নিতে হবে স্যাম্পল। ঠিক আছে ভাই? তো এখন এখন আমার যেহেতু র্যান্ডম নাম্বার নিয়ে স্যাম্পলিং এর ম্যাথ, সেহেতু আমরা র্যান্ডম নাম্বার নিয়ে কাজ করব। তো এখন আমাকে এখানে লিমিটেশন দেওয়া আছে, এ সেকশন থেকে নিতে পারবো 4টা, জি সেকশন থেকে নিতে পারবো 3টা। আর একটা কথাও বলে দেওয়া আছে, উম কোথায় লেখা আছে, হুম ইয়েস। তো আমার এখানে একটা কথা কি, আমার N1 সেকশন থেকে নিতে পারবো, এ সেকশনের ক্ষেত্রে এই যে এ সেকশনের ক্ষেত্রে N1 এর মান কত আমার, এ সেকশনের ক্ষেত্রে 15। N1 এর মান হচ্ছে যে N1 ছোট হাতের N1 এর মান হচ্ছে যে 4টা স্যাম্পল নিতে পারবো। বড় হাতের N1 মান হচ্ছে যে, অর্থাৎ পপুলেশন এর সেকশনের পপুলেশন সাইজ হচ্ছে যে 15। ঠিক আছে? এই দুইটা মনে রাখবেন, এই দুইটা জিনিস মানে কি জানেন, আমার চার্টের ক্ষেত্রে আমাকে এই দুইটা আমার ছোট হাতের N1 এর মান 4 এবং বড় হাতের N1 এর মান 15, এটা মানে নির্দেশ করতেছে কি জানেন, আমাকে নির্দেশ করতেছে যে তুমি 4টা স্যাম্পল নিতে পারবা, 4টা স্যাম্পল, 4টা র্যান্ডম নাম্বার নিতে পারবা, 4টা র্যান্ডম নাম্বার অবশ্যই 15 থেকে ছোট হতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। সরি, শুনছি। 15 সমান বা 15 থেকে ছোট হতে হবে, 15 উপরে যেতে পারবে না। সবাই বুঝছে এটা? হ্যাঁ বুঝছি। ভাই বুঝছে। আরেকবার বলেন তো। এখানে আমার এ সেকশনের ক্ষেত্রে আমার এ সেকশনের পপুলেশন হচ্ছে 15, এবং এ সেকশন থেকে স্যাম্পল নিতে পারবো 4টা। তার মানে আমাকে 4 আর 15 এই দুটো সংখ্যার আমাকে কি বলতেছে জানেন, মনে মনে ডেকে ডেকে বলতেছে কি, তুমি 4টা এই যে 4টা স্যাম্পল নিতে পারবা, অথবা 4টা র্যান্ডম নাম্বার নিতে পারবা, অবশ্যই তারা 15 অথবা 15 থেকে ছোট হইতে হবে, 15 সমান বা 15 থেকে ছোট হইতে হবে। বুঝছি ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ বুঝছেন? ভাই বুঝছি। হ্যাঁ তো আমি এখন ট্যাবলে চলে যাই, আমাকে এখন র্যান্ডম নাম্বার ট্যাবলে চলে যাই। হুম র্যান্ডম নাম্বার তো তোকে তোকে তো আসমানের উপর উঠে যাচ্ছে। আচ্ছা আর একটু উঠো।
এই পাই গেলাম। তা আমাকে সত্য কি দিয়েছিল? 15 বা 15 ছোট হইতে হবে এবং 4টা হইতে হবে। তো এখানে প্রথম আমরা র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে এইগুলো দেখেন, ইয়া প্রথম দুই সংখ্যা, প্রথম দুই সংখ্যা প্রথম দুই সংখ্যা নিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ কিন্তু যেমন ধরেন আমার ওখানে মান কত, এন বড় হাতে এন এর মান কত, 15 না? এটা যদি জি 150 হতো, তখন আমরা 3 ডিজিট নিয়ে কাজ করতাম। যেহেতু 15টা 2 ডিজিট, 15 সংখ্যাটা 2 ডিজিটের, সেহেতু প্রথম 2 ডিজিট নিয়ে কাজ করবো। প্রথম 2 ডিজিট যেখানে 36, এটাও এলিজিবল না, 46 এটাও এলিজিবল না, 31 এটাও এলিজিবল না, 84 হবে না, 78 হবে না, 41 হবে না, 13 এই 13 হবে। আমি 13 বসাইছি। এগুলো আপনার হাতে লিখেন, আমার সঙ্গে মিলিয়ে পরে দিয়ে। আর এগুলো দরকার সামনে একটা খাতা রেখে খাতার সামনে লিখেন, এগুলো লিখেন না। 13, হ্যাঁ ভাই লিখতেছি। তার নিচে নামতে নামতে আমরা ভুলে যাবেন। 13, ঠিক আছে? এখন আরো নিচে নামি, একটা সংখ্যা 13, তো 15 ভিতরে সংখ্যা নিতে হবে 4টা। আর এটা হচ্ছে শূন্য এই চার। 04, এ পাইছি একটা 04, লিখলাম 04। শূন্য এরপর এক। 01 01, এই যে পাইলাম 01। এরপর আরো নামতেছি, আরো নামতেছি, আরো 11 নামতেছি, আরো 11 পাইছি। এখন ভাই একটা কথা আছে, আমি একবার 13 পাইছি না, এই যে একবার 13 পাইছি হ্যাঁ না, হ্যাঁ নামতে নামতে যদি এখানে একটা 13 আছে, 13টা নিতে পারবো না। একবারে একবারে কাজ হবে যায়, দুইবার কাজ হবে না এটার। 13 যদি মাঝখানে যদি ধরেন একটা 13 থাকতো, ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি আগে থেকে এগুলো, 13 যদি আরেকটা থাকতো, সেটা আমরা নিতাম না, নিতাম না। তো আচ্ছা ভাই, এখন আমার, হ্যাঁ ভাই, এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা আমি তো র্যান্ডম নাম্বার এইভাবে ধরতেছি, সাপোজ একটা আমি তাড়াহুড়া করতে গিয়ে মানে একটা ছুটে গেল এইখান থেকে, এই র্যান্ডম নাম্বার এইখান থেকে, ওটা কি কোনো প্রবলেম, মানে ওটা ম্যাথে কোনো ইফেক্ট ফেলবে? ওটা র্যান্ডম নাম্বার তো ইফেক্ট ফেলার কথা না। র্যান্ডম নাম্বার তো হ্যাঁ। সাধারণত ইফেক্ট ফেলার কথা না। র্যান্ডম নাম্বার তো ক্যালকুলেটর দিয়ে আপনি বের করতে পারতেছেন। আচ্ছা আমার যতটুকু ইফেক্ট ফেলার কথা না, তবুও আচ্ছা। একটু মানে দেখা যাবে কি, আমরা যদি একটা চার্টের মাধ্যমে এটা ফলো করি, তাহলে হুম। উত্তরের সাথে রিলেভেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা র্যান্ডম নাম্বার এই টেবলটা ফলো না করেও ডাইরেক্ট 4টা নাম্বার এইভাবে ধরে ফেলতে পারি চাইলে। রিস্ক নিয়ে বলতে পারতেছি না ভাই শিওর ভাবে, আচ্ছা স্যার তো বলছে তো। আচ্ছা তাইলে এখন এখন আমি বের করছি কি সেকশনটা, জি সেকশনটা মানে আর এইদিকে না নামি আমি জি সেকশনটা না নামি, জি সেকশনের শর্ত কি ছিল? জি সেকশনের বড় এর মান ছিল কত? 13। 13। হ্যাঁ, পরের দিন দেখলে পাবেন। এবং স্যাম্পল কটা নিতে পারবো বলছিল? 3টা। স্যাম্পল নিতে পারবো বলছিল কটা? 3টা। তো আমি এখন সেম ভাবে এই নামতেছি, 36, 46, 46, এটা হবে না, এই 13, 13 পাইছি। 13, 13টা এলিজিবল, 13টা এই লিখে রাখেন। এটা হচ্ছে জি, এখন জি সেকশনের ক্ষেত্রে বের করতেছি। 13, এটা লিখেন খাতায়, 13। এখন নিচে আর একটু নিচে নামি, আরো 2টা লাগবে আমার। আর একটু নিচে নামতেছি, নিচে নামতেছি, নিচে নামতেছি, এই যে 4, এটাও হবে 13, 4। তারপর আর একটু নিচে নামি, আর একটু এই 1। তাহলে আমি জি সেকশনের ক্ষেত্রে র্যান্ডম নাম্বার কত পাইছি? 13, 4, 1। এবং এ সেকশনের ক্ষেত্রে কত পাইছিলাম? 13, 4, 1, 11। আমার 7টাই ফাইন্ড করে ফেলছি, আমি 7টাই উদ্ধার করছি আমরা। তো এখন ম্যাথে চলে যাই, লেটস গেট ব্যাক টু দ্য ম্যাথ। টেবলে যদি এক লাইনে ধরো না ওই চারটা চারটা আছে না, চারটা যদি না পাই এক লাইনের ভিতরে, তাহলে এক কি লাইনে আর না এক পেলে লাইন? শোনো শোনো, এক লাইনে না পেলে আবার বলি, দাঁড়াও 1 মিনিট, তুমি তোমার প্রশ্ন করছো। এই দেখো, এই লাইনে পাও নাই তো, আরেক লাইনে চলে যাবা। আর এক লাইনে মানে আমার প্রথম থেকে দেখতে হবে মানে প্রথম 2 ডিজিট। হ্যাঁ প্রথম দুই যে মানে এই লাইনে চারটা চারটা আছে না, এগুলাই তো আবার। এই লাইনে, এই ভাই, এই লাইনে 4টা কেন বুঝতে ধরো এই লাইন থেকে 3টা পেয়ে গেছো, তোমার হ্যাঁ লাগছে 4টা, আরেক লাইন থেকে চতুর্থ নাম্বারটা বের করবা। আচ্ছা। বুঝছো? আচ্ছা ভাই, জি ভাই। এইখানে চাইলে তো র্যান্ডম নাম্বার সিলেক্ট করার ক্ষেত্রে আমি তো যে কোনো লাইন থেকেও ধরতে পারি। হ্যাঁ, ওটা সেকেন্ড লাইন থেকে করতে পারেন ভাই, তবু মাথা না না আওলায় যাওয়ার জন্য আমি বলতেছি কি, সিরিয়াল থেকে করেন ভাই। সিরিয়াল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছি। র্যান্ডম নাম্বার তো র্যান্ডম নাম্বার ভাই।
সমস্যা নেই, তবু একটা রেলেভেন্স মেনটেন হওয়ার জন্য একটা চার্ট ফলো করাটাই বেটার। তো এখন তো এখন আমি অটন 24 করতেছিলাম না, আচ্ছা অটন 24 চলে যাই। এই যে 13, 4, 1, 11 বসাইছি, 13, 4, 1 যেগুলো বলছিলাম আপনাদেরকে হাতে লিখতে বলছিলাম এগুলো বসাইছি। তো এখন আমি কি করব, 13, 13 তো 13, এখানে 13 নম্বর সংখ্যা কোনটা? এতে এতে সেকশন এতে 13 নম্বর সংখ্যা হচ্ছে 87। এই যে 87 বসাইলাম। তারপর হচ্ছে 4, সেকশন এতে 4 নম্বর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 80, 80 বসালাম। এইভাবে সবগুলো বসা ফেলবেন। এবং সেকশন জি তে যাই, সেকশন জি তে 13 নম্বর সংখ্যা হচ্ছে যে কোনটা? 67। এই যে 67 বসালাম। সেকশন জি তে 4 নম্বর সংখ্যা হচ্ছে কোনটা? 1, 2, 3, 4, 70। এই যে 70 বসালাম। এইভাবেই এভাবে সবগুলো বসাবেন। এখন এই যে করেসপন্ডিংস বের করতেছি, করেসপন্ডিংসটাকে আমরা y1 বলি, এবং y1 করেসপন্ডিংসটাকে আমরা y1 বলি। যেহেতু এখানে দুইটা, সেহেতু উম, একটা y1 লিখবো, একটা y2 লিখবো। করেসপন্ডিং এটাকে y1 বলবো, করেসপন্ডিং ওয়াইটাকে y2 বলবো। তো আমি এখানে মিন বের করার জন্য আমাকে সামেশন অফ y1 খুঁজছে না? সামেশন অফ y1, এই যে সামেশন অফ y1, হ্যাঁ, তো হ্যাঁ, সামেশন অফ y1 টা আমি বের করছি এগুলো যোগ করে, ঠিক আছে? তো এইভাবে সেম ভাবে সামেশন অফ ওয়াই টু বের করছি, যেহেতু সামেশন অফ ওয়াই টু লাগবে জি এর মিন বের করার জন্য। তো এখন ওই এখন এখন সামেশন অফ y1 স্কয়ার কেন বের করছি আমি এখানে, এটা কেন বের করছি? ওই স্ট্যান্ডার্ড এরর একটা বের করতে হবে পরে দিয়ে, এই যে সি তে একটা স্ট্যান্ডার্ড এরর বের করতে বলছে 2 তে। তো স্ট্যান্ডার্ড এররটা বের করার জন্য সামেশন অফ y1 স্কয়ার লাগবে। এটা কিভাবে বের করছি? ক্যালকুলেটরে 87 স্কয়ার প্লাস 80 স্কয়ার প্লাস 80 স্কয়ার প্লাস 78 স্কয়ার এভাবে লিখলে এই মানটা বের হয়ে যাবে। ভেঙে ভেঙে এখানের মধ্যে করার দরকার নেই, ক্যালকুলেটর ডাইরেক্ট স্কয়ার করে করে বসায়, এখানে ডাইরেক্ট বসাই দিবেন, এটা খালি রাখবেন এই জায়গাটা। তো সেই ঠিক সেম ভাবে জি এর y2 স্কয়ার বের করছি আমি। এখানে কোনো সন্দেহ আছে, কোনো কথা আছে কারো? নাই। না, বুঝছি। তো এখন আমি এখন মিন বের করব। মিন বের করার সূত্র কি? সামেশন অফ ওয়াই সামেশন অফ ওয়াই আই এবং ওয়াই বার আই। এখানে ওয়াই বার আই মানে হচ্ছে যে আমার এখানে দুইটা নিয়ে কাজ করতে দিচ্ছি, সুতরাং এটাকে ভেঙে লিখবো। সামেশন অফ y1 w1 y1 বার প্লাস সামেশন অফ y2 w2। যেহেতু দুইটা, যদি এখানে তিনটা সেকশন হতো তাহলে সূত্রটা কিরকম হতো? সামেশন অফ y1 w1 y বার প্লাস সামেশন অফ w2 y2 প্লাস y3 y বার 3, এরকম হতো না? যেহেতু এখানে দুইটা দুইটা হ্যাঁ, দুইটা কাজ করতেছে সেজন্য দুইবার আসছে। তো ঠিক সেম ভাবে আমরা y1 এর মান w1 এর মান কিভাবে বের করছি এটা বলছি একবার আপনাদেরকে, ওয়েট বের করছি। তা w1 এর মান বসাইছি। y বার 1 কিভাবে বের করছি? সামেশন অফ y1, এই যে সামেশন অফ y1 কে n দিয়ে ভাগ করছি, n1 দিয়ে ভাগ করছি। n1 মানে কি? আমি চারটা স্যাম্পল, কয়টা সংখ্যা এখানে? এই যে আপনি এই যে ওদের ওদের এই যে ওদের মিন ওদের গড় বের করছে তুমি, ওদেরকে যোগ করে 4 দিয়ে ভাগ করছে নাকি? ওদের চারটা সংখ্যা না, ওদেরকে যোগ করে 325 বেড়েছে, 325 কে 4 দিয়ে ভাগ করছি, 81.5 বেড়েছে, 2 পাঁচ বেড়েছে। তো 81.25টা এখানে বসেছি সূত্র অনুসারে। ঠিক সেম ভাবে y2 এবং w2 এবং y বার 2 এর মানগুলো বসেছি। আমার মিন বেড়ে গেছে, মিন বেড়েছে কত? 76.075। এখানে কথা হচ্ছে যে সবার উত্তর মিলবে না, কারণ কেউ র্যান্ডম নাম্বার ওইভাবে নেবে, কেউ র্যান্ডম নাম্বার সোজা থেকে নেবে, কেউ র্যান্ডম নাম্বার বাঁকা থেকে নেবে। সবার উত্তর মিলবে না, কারো 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 কারোর সাথে মিলবে না, অথবা কাছাকাছি মিলবে, ওরকম ওরকম হতে পারে। এখন টোটাল, আমাকে বলছে কি টোটাল বের করতে, টোটাল মার্কস এর সূত্র কি জানেন? এই যে মিনের সাথে ক্যাপিটাল এনটা গুণ করে দিবেন, টোটাল পপুলেশন সাইজটা গুণ করে দিবেন। টোটাল পপুলেশন সাইজ কত? 28 না? তো 28 ইন্টু এই যে মিন যেটা বের করছে সেটা গুণ করে দিয়েছি, টোটাল বেড়ে গেছে। এখন এতটুকু পর্যন্ত আশা করি কারোর প্রশ্ন নেই। তো এখন আমাকে স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে। স্ট্যান্ডার্ড এরর কঠিন না ভাই, শুধু আপনি সূত্রটা মনে রাখবেন। হ্যাঁ, তো আমি এখানে দুইটা পপুলেশন নিয়ে কাজ করতেছি না, তো দুইটা পপুলেশন নিয়ে কাজ করতেছি না। তো আমার স্ট্যান্ডার্ড এররটা বের করার জন্য আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তো আমি স্ট্যান্ডার্ড এরর যদি বের করতে বলে আগে দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার জন্য উঠে পড়ে লাগবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এখানে দুজনে বের করতে হবে, এ সেকশনে বের করতে হবে, জি সেকশনে বের করতে হবে। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে যে সামেশন অফ y1 স্কয়ার, এই যে সামেশন অফ y1 স্কয়ার, এটা কেন বের করছি বুঝছেন?
সামেশন অফ y1 স্কয়ার এটা লাগবে, এটা ওই যে এটা এটা বসাতে বলছে আর কি। এটা এই জন্য বের করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে বলে এটা বের করছি আমি। তো সূত্র হচ্ছে সামেশন অফ y2 y1 সামেশন অফ y1 স্কয়ার divided by n1 minus 1 minus n1 into summation of y whole square summation of y, অর্থাৎ y এর মানগুলোর যোগফল করে তারপরে স্কয়ার। এটা তো স্কয়ার করে যোগফল, ঠিক আছে না? এটা তো হচ্ছে যে y1 এর মানগুলোকে যোগ করে তারপরে স্কয়ার করতে বলছে। হোল স্কয়ারের মর্মার্থ হচ্ছে এটা। তো n1 n এটা সূত্র যেভাবে লিখছে আর কি। তো আমি কি ঠিক সেম ভাবে ওই যে চার্টের থেকে মানগুলো বসাই দিয়েছি আমি, এখানে আর এক্সট্রাঅর্ডিনারি কিছু করে নেই। এখন y বার সামেশন অফ y বার স্কয়ার সামেশন অফ y বার স্কয়ার সামেশন অফ y বার মানে কি? সামেশন অফ y বার মান কত বেরিয়েছে আমার এখানে? 81.25। ঠিক আছে ভাই, 81.25। তো 81.25 কে আমাকে হোল স্কয়ার করে দিতে বলছে যে। ঠিক আছে ভাই, এটা তো ভাই তো ঠিক জাস্ট সেম সূত্র বরাবর মান বসাই দেওয়া হয়েছে এই তো। দেখেন আপনি, আমি বলি এখানে ম্যাথ বুঝার কতটুকু ছিল জানেন? ওই আপনি র্যান্ডম নাম্বার স্যাম্পলিং এর মানগুলো কিভাবে বসাবেন চার্টের মধ্যে, অতটুকু বুঝলে আপনি বুঝে গেছেন ভাই। এখানের মধ্যে আপনি জাস্ট সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবেন যে ঠিক সেম ভাবে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা বের করছি। এটা আপনি সবসময় স্কয়ার ফরম্যাটে রাখবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো। তো এটা তো রুট ওভার এত আসছে, তো রুটটাকে দেখে নিয়ে আসলে স্কয়ার হয়ে যাচ্ছে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার হিসেবে রাখবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কয়ার মানে কি? স্কয়ার করলে কি বের হয়? ভ্যারিয়েন্স বের হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আপনি যখন স্কয়ার করবেন, এই যে স্কয়ার করছি এটা ভ্যারিয়েন্স রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, আমার স্ট্যান্ডার্ড এরর করার জন্য আমার ভ্যারিয়েন্সটা প্রয়োজন। ভ্যারিয়েন্স বের করতে হলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কয়ার করে দিতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি স্কয়ার করে এটা বের করছি, আমি আবার ভ্যারিয়েন্স বের করছি। ঠিক সেম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার আপনি জি সেকশনটা বের করবেন। এখন স্ট্যান্ডার্ড এস্টিমেশন বের করবেন, এস্টিমেশনের সূত্রটা ঠিক সেম ভাবে আপনি এখানে সূত্র যেভাবে লিখছে ভাই, জাস্ট সূত্রের মানগুলো বসানো যায়, এখানে আর কোনো কিছু নেই। আমার আশা করি এটা মুখে বলতে হবে না। ভাই ভাই এগুলো মুখে বললাম না। হ্যাঁ, এগুলো যে তো আমি সূত্রটা মান এখানে বসানো। হ্যাঁ, তো আমি এখানে বলছি কি স্ট্যান্ডার্ড এরর বের করতে বলছি না, আমি স্ট্যান্ডার্ড এরর বের করছি এটা। ঠিক আছে, এখন টোটাল স্ট্যান্ডার্ড এরর বের করবো। টোটাল স্ট্যান্ডার্ড এরর কিভাবে বের করবো? এই যে স্ট্যান্ডার্ড এরর যেটা বেরিয়েছে সেটার সাথে টোটাল পপুলেশন সাইজ গুণ করে দিবেন, ওই যে মিনের মতো। 28 ইন্টু এই মানটা, 28 ইন্টু 1.15 আসছে কত? এটা। উহ, হ্যাঁ, এখানে একটা এক্সট্রা কোশ্চেন আমি আপনাকে বলি। আমাদেরকে অনেক সময় বলতে পারে কি, পপুলেশন সাইজটা আমাকে বলতে পারে কি, ডিটারমাইন দ্য পসিবল স্যাম্পল সাইজ ইফ দ্য মার্জিন এরর ইজ 0.50 এবং ভ্যারিয়েন্স 36। তো আমাকে এখানে যদি এখানে পপুলেশন আমাকে বলছিল স্যাম্পল সাইজটা বের করতে। এখন স্যাম্পল সাইজের দুই রকম সূত্র আছে, একটা হচ্ছে পপুলেশন সাইজ দেওয়া থাকলে, আর একটা হচ্ছে পপুলেশন সাইজ দেওয়া না থাকলে। আমার এখানে কি পপুলেশন সাইজ দেওয়া আছে? না, দেওয়া আছে তো ভাই, পপুলেশন সাইজ যে আচ্ছা 28, আচ্ছা 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 সরি 28 সরি দেওয়া আছে। সেম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 28 দেওয়া আছে। তো 28 যেহেতু দেওয়া আছে তাই সূত্রটা বসছে। ওই যে সূত্রের মধ্যে আমি লিখছি, সূত্রটা মাথায় রাখবেন যে সূত্র এখানের মধ্যে। আর ক্যাপিটাল এর মানে হচ্ছে স্যাম্পল সাইজ যে 28, জেড স্কয়ার মানে হচ্ছে যে ওই জেড টেবিল থেকে একটা মান বের করবেন। জেড টেবিলের মানটা হয়তো প্রশ্নে দেওয়া থাকতে পারে যে জেড ইজ ইকুয়াল টু 1.96 ধরো, যদি দেওয়া না থাকে 5% সিগনিফিকেন্স লেভেলে 5% সিগনিফিকেন্স লেভেলে জেড টেবিলের মান হচ্ছে 1.96, জেড টেবিলে ঢুকলে দেখবেন। তো আমি 1.96 লিখলাম, জেড এর মান 1.96 লিখলাম, এবং ভ্যারিয়েন্স স্কয়ার মান হচ্ছে 36, এই যে 36 লিখলাম, এই যে 36 লিখলাম। তো ঠিক মানে এগুলো মান বসেছে, আর কিছু নাই এখানে, বুঝছেন ভাই? যদি হ্যাঁ। এখন আমাকে যদি পপুলেশন সাইজ দেওয়া না থাকতো, তখন আমার একটা সূত্র অ্যাপ্লাই করতাম, সেটা একটু দেখাই আপনাদেরকে। কোন সূত্র অ্যাপ্লাই করতাম তখন? যদি পপুলেশন সাইজ দেওয়া না থাকতো, এখন তো পপুলেশন সাইজ দেওয়া আছে তাই এই সূত্র ব্যবহার করছি। যদি পপুলেশন সাইজ দেওয়া না থাকতো তাহলে আমি একটু সূত্রের ঘরে যাই, সূত্রটা তখন কিভাবে অ্যাপ্লাই করবো একটু দেখাই।
চলে গেছে। এক মিনিট। ফর ফিনিট পপুলেশন, যদি ফিনিট মানে কি, যদি পপুলেশন সাইজ দেওয়া থাকে। ফর ইনফিনিট পপুলেশন, যদি পপুলেশন সাইজ দেওয়া না থাকে, তখন এই সূত্র জেড স্কয়ার মানের সাথে ভ্যারিয়েন্স স্কয়ার গুণ ডিভাইডেড বাই এরর স্কয়ার। এই যে ভাই জেড স্কয়ার মানটা কি, এটা মানে কি ধরে নিব যে যদি দেওয়া না থাকে ধরে নিব 5% নাকি? ধরে নেবেন যে 5%, 5% অনুসারে জেড টেবিলে চলে যাবেন, দেখবেন যে কি 1.96 লেখা আছে। আমার থেকে আর মানে দেখাচ্ছে নাকি জেড টেবিলে কি, এটা পারবেন বা এটা আশা করি। তো এখন আমাদের এটাও শেষ ম্যাথ, আশা করি আর ম্যাথ দেখাতে হবে নাকি দেখি তবুও আপনাদেরকে এই সপ্তাহ থেকে। আজমাইন, হ্যাঁ ভাই, এই চ্যাপ্টারের ম্যাথ করার পরে কমেন্ট লিখতে হবে মনে হয় না? কমেন্ট চাইছে? কমেন্ট বলে নাই। একটা মিনিট দাঁড়ান, আমি কমেন্ট দিয়েছি এখানে। শোনো, ওই যে স্যার বললো যে কোন চ্যাপ্টারের ম্যাথ করার পর অবশ্যই কমেন্ট লিখতে হবে, না হয় নাম্বার পাবে না। এটা তো হাইপোথেসিস সময় বলছিল আর কি, আচ্ছা, আচ্ছা। হাইপোথেসিস ক্লাস করেছিল দ্যাট টেস্ট, তখন বলছিল যতটুকু মনে পড়ে কমেন্টের কথা আমার, এটার সময় বলছিল ভাই। এখন শেষের দিকেই বলছিল, ক্লাস যখন শেষের দিকে, এই চ্যাপ্টারটাই তো শেষ, এটা দিয়ে আমাদের ফিনিশিং দিছিল না? না, আমাদেরকে ফিনিশিং দিয়েছে আপনার হাইপোথেসিস আচ্ছা, চ্যাপ্টার দিয়ে। তাহলে ওই ওই চ্যাপ্টার। হাইপোথেসিস চ্যাপ্টার উনি বলছিল যে না দিলে এখানে, যেমন উনি আমাকে বলছিল যে মনে হয় যতটুকু মনে পড়ে ম্যাথের মধ্যে আড়াই, যদি একটা ম্যাথের মধ্যে 5 নাম্বার থাকে, হ্যাঁ, ম্যাথের মধ্যে আড়াই নাম্বার, কমেন্টের মধ্যে আড়াই নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, এরকম কথাটা বলছিল। এটা কি তাহলে হাইপোথেসিস? মানে কমেন্ট ম্যান্ডেটরি কমেন্ট, দিতে বলছিল, নাহলে নাম্বার দিবে না, এতটুকু ছিল। কমেন্ট দেওয়ার মতো তো এখানে কমেন্ট দেওয়ার মতো কিছু দেখতেছি না তো, এখানে তো জাস্ট আমরা উত্তর বের করছি এখানে। তো বলেই নেই কমেন্টটা প্রশ্নে। বেশি বলে দিতে বলছিল এমনি। কমেন্ট তো এখানে কোনবার বলছে জানো, এখানে দেখলো বুঝবো। আচ্ছা শোনো, তারপরে সাথে ওই স্যারের ম্যাথ করেছে যে খাতা, এখন উল্টাই দেখতেছি, ওইখানে উনি এক লাইনে জাস্ট একটা কমেন্ট লিখছে, যে এই যেমন ধরো কি সিন্স পার্সেন্টেজ, বলছে কমেন্টে? হ্যাঁ, হ্যাঁ, লেস দেন ওই যে আমরা যে ইয়াটা ছিল, ওই যে 25%, আই থিঙ্ক ওইটাই হবে এখানে। স্যারের ওইটাতে ছিল 10%। হ্যাঁ, তো যেহেতু মানটা আমাদের 10% কম, তো বলছে দেন দ্য স্যাম্পল ডাটা আর রিলায়েবল। আচ্ছা, যদি এটার বাড়তি হয় তাহলে কি আজমাইন, আর কোনো বাড়তি পাবে কি? আমাদের এখানে শুনেন ভাই, এখানে তো পার্সেন্টেজের কোনো কিছু বের করতে বলে নাই। প্রশ্ন তো মানে স্যার প্রশ্ন মানে এক্সট্রা কোনো প্রশ্ন অ্যাড করছে না আচ্ছা, আচ্ছা, হইলেও যে হইতে পারে। পার্সেন্টেজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভালো কথা মনে পড়ছে, ওরকম একটা ম্যাথ আমি করছি মনে হয়, আপনাদেরকে দেখাই, ওটাতে দেখা দিই। এই যে পাইছি, আমাকে প্রশ্ন মতো বলতে পারে যে estimate the total percentage of standard error, টোটাল শেয়ারের স্ট্যান্ডার্ড এরর কত পার্সেন্ট, টোটাল শেয়ারের মধ্যে স্ট্যান্ডার্ড এরর কত পার্সেন্ট, টোটাল শেয়ারের মধ্যে স্ট্যান্ডার্ড এরর কত পার্সেন্ট, বা টোটাল শেয়ারের মধ্যে এখন আমার টোটাল কত বেড়েছে, আমার টোটালটা বেড়েছে আপনার, টোটালটা কত বেড়েছিল এই ম্যাথের মধ্যে আমি যদি যাই, এই ম্যাথের টোটাল যদি খুঁজি, এই ম্যাথের টোটাল বেড়েছে কত, 1238.60 পিস। ঠিক আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে এরর কত সেটা বের করতে বলছে। তো টোটাল একটা এরর বের করছি না আমরা, টোটাল এররটা কত, 47.45। তো আমি এখানে কি পাইছি, 47, তো এখানে 47.45কে যদি 1238 দিয়ে ভাগ করেন তাহলে আসছে কত, 3.83%। হ্যাঁ জাহিদ ভাই, কমেন্টে একটু বলেন তো কি বলছে স্যার। হ্যাঁ, এখানে লিখছিল যে সিন্স পার্সেন্টেজ, ওই যে এস ই, ওই যে ওয়াই, তুমি যে চিহ্নটা দেওয়া আছে উপরে, এটাকে কি যেন বলো, ওয়াই এর উপর ক্যাপের মতো, ওয়াই কমেন্টটা বলেন, আপনি শুধু কমেন্টটা বলেন, আমি বলতেছি বাকি। সিন্স পার্সেন্টেজ, ওই যে টোটালের এটাটা কি, হ্যাঁ, ইজ লেস দেন 10%, সাড়ে সাথে 10% ছিল ওই জন্য, দেন দ্য স্যাম্পল ডাটা আর রিলায়েবল, জাস্ট এতটুকু। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিব কি যে এটা যেহেতু এটা যদি 10% থেকে বেশি হইতো, এখানে আমার কত আসছে, এরর পরিমাণ কত আসছে, টোটালের মধ্যে আমার এরর, টোটালের মধ্যে কত পার্সেন্ট এরর আছে সেটাই তো বের করছি আমরা এখন। টোটালের মধ্যে আমার এরর কত পার্সেন্ট পেয়েছি, 3.83%। তো আমাকে স্যারের সেট করা রুল অনুযায়ী এটা যদি 10% থেকে কম হয় তাহলে স্যাম্পল ডাটা রিলায়েবল।
হ্যাঁ হ্যাঁ যদি এটা যদি 15% আসতো অথবা 11% আসতো, তখন আমি কমেন্টে লিখতাম কি, সিন্স the percentage of error is more than 10%, so the sample data are not reliable. কমেন্টটা হতো এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আশা করি হুম। সব বুঝছে আশা করি। বুঝছি বুঝছি। জি জি জি। এটা আমি এডিশনাল কোশ্চেন হিসেবে দিচ্ছি, যে এটা মানে স্যারের শিটে ছিল, তো এটা আমাদের মনে হয় কোনোবার পিপিএস এ আসে নাই। না এটা আমি এডিশনাল কোশ্চেন হিসেবে দিচ্ছি তবুও। 10% নিচে হলে রিলায়েবল হবে না। এখানে যদি ম্যাথ করেন, এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ করেন, তাহলে হ্যাঁ 10% নিচে হলে রিলায়েবল। এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ করেন, এই যে স্প্রিং প্রতিষ্ঠা করবেন অবশ্যই। তারপর স্প্রিং প্রতিষ্ঠা করবেন, এবং আশা করি আরেকটা মানে অটম 24, এই দুটো ম্যাথ করলে হয়তো আপনি সবকিছু ধারণা পাবেন। আমার সব রকম সব রকম ইয়ার ধারণা পাবেন। বাকি এই যে অটম 24 স্টার দিয়ে রাখছি আমি। এই চ্যাপ্টার থেকে স্প্রিং প্রতিষ্ঠা এবং অটম 24 মানে ভালোভাবে দেখলে বাকি সবগুলো ম্যাথের ধারণা পেয়ে চলে আসবে। আমার আমার পিডিএফ এ আমি কিছু এক্সট্রা অ্যাড করেছি, তো সেই জন্য বলতেছি। একটু নিচে যাও তো। হ্যাঁ, এখানে ওই উপরে উপরে স্যাম্পল সাইজ 7 বের করতে দেয়, পার্সেন্টেজ হুম, মারছো না, এটা যদি হুম। 10 আসে তাহলে কি বেশি করে নেবো, নাহলে কি জ্ঞান সাথে থাকবে? যেমন 7.25 যেমন আসছে। ধরো 7.25 আসে, তখন 7 নিবা। যেমন ধরো যদি আসে যে যেমন ধরো 7 আসছে, তখন হ্যাঁ, 8 ধরে নিবে। আচ্ছা। আচ্ছা, গেল বিষয়টা। এখন এই চ্যাপ্টার থেকে আশা করি আর কিছু বুঝাতে হবে না। জেড টেস্ট এগুলো কি বুঝাতে হবে? জেড টেস্ট এগুলো তো ভাই আমার ইয়াতে আছে, আমার ইয়া কি বলে, আর ওই আমি এগুলো বুঝাতে হবে নাকি দেখো, এগুলো আমার 4th সেমিস্টারের আমার ইউটিউবে আছে। 4th সেমিস্টারের হাইপোথেসিস একটা ভিডিও একটু আছে, একটু হালকা করে ওখানের দেখাইতে মধ্যে পারবেন? আমি এগুলো অনেক সময় যাবে বেটা, ওটার জন্য আবার ওটা অনেক করতে হবে। টাইম আমি যাবে। চাচ্ছিলাম এক ভিডিওর মধ্যে সবকিছু বলে ভিডিওতে দিই। থাকলে আর দেখতে কেন হচ্ছে তাহলে? ওখান থেকে দেখে নেবো তাই। ওখান থেকে দেখে নিলে হচ্ছে, কারণ এটা আমি প্রায় আরো 1.5-2 ঘন্টা লাগবে আমি যদি বলতে যাই। আমি মানে আমি বুঝে দিই জিনিসটা। তাহলে এক কাজ করিস, আমি এটার সাথে ওই ভিডিওটা আমাকে ইনক্লুড করে দিস, লিঙ্কটা দিয়ে দিবি আর কি। ভাই ভাই একটু বুঝাই দিও, কারণ গত সেমিস্টারে কি কি কোর্স করছো ওইটাই ভুলে গেছি। না, আপনি আমার ওই ভিডিও আছে। ভিডিওটাতে গেলে আপনি তো মানে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। যে সবগুলো তো আগের মতো, ম্যাথের মধ্যে তো আর কোনো পরিবর্তন নেই। আমি আমার আমি বলি, এখানে আমার হাইপোথেসিস এর মধ্যে 3 রকম টেস্টিং আছে। জেড টেস্ট, আমার 7th সেমিস্টার কথা বলতেছি, জেড টেস্ট, ট্রাই স্কোয়ার টেস্ট এবং এফ টেস্ট। আমার 4th সেমিস্টারের ভিডিওর সাথে জেড টেস্ট এবং ট্রাই স্কোয়ার টেস্ট হুবহু মিল আছে, কোনো পরিবর্তন নেই, হুবহু মিল আছে। শুধু এফ টেস্টটা এবার অন্যরকম করে করেছে, তাই এফ টেস্ট আমি দেখাই দিই, আশা করি হবে সবার। হ্যালো, হুম হুম। আশা করি সবার এ বিষয়ে সম্মতি আছে। তো এখন আমি টি টেস্ট, এফ টেস্টে চলে যাই। দেখি সময় পেলে দেখাই দিব ভাই, সমস্যা নেই, কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার, খুব সময়ের ব্যাপার। এফ টেস্টে চলে যাই। উম, হ্যাঁ, এফ টেস্টের মধ্যে সাধারণত 3 রকম ম্যাথ আছে, 2 মেথডের ম্যাথ আছে, সরি, 2 মেথডের ম্যাথ আছে। উম, আমরা একটা এফ এর ম্যাথে ডাইরেক্ট চলে যাই, মেথড 1-এ চলে যাই। এগুলো খুব সোজা ভাই, এগুলো আমি বলি। একটা আমাদের সাধারণত এফ টেস্ট এবং জেড টেস্ট 10 নাম্বারের ভিতরে চলে আসে। এই দুইটা ম্যাথ মিলে 8 নাম্বার আসে। এফ টেস্ট এবং জেড টেস্ট, ট্রাই স্কোয়ারটা আলাদা আসে, ট্রাই স্কোয়ারটা সম্পূর্ণ আলাদা আসে, ট্রাই স্কোয়ারটা আলাদা আসে, এফ টেস্ট এবং জেড টেস্ট একসাথে আসে। তো স্বাভাবিক এই ম্যাথ গুলো ছোট ছোট ম্যাথই দেয়, এত বড় কিছু না। তো আমরা হাইপোথেসিসের মধ্যে সাধারণত 2টা সিচুয়েশন নিয়ে কাজ করি। আমি বলছিলাম একটু আগে, একটা নাল হাইপোথেসিস, একটা অল্টারনেটিভ হাইপোথেসিস, ঠিক আছে ভাই? তো নাল হাইপোথেসিস, তো আমরা আহ, উম, এটা কি অটম 25, অটম 25-এর মধ্যে চলে যাবে। তো আমরা এফ টেস্টের মধ্যে এটাই মানে আমরা নাল মানে হাইপোথেসিস মাধ্যমে 2টি সিচুয়েশনকে যাচাই করি। তো আমাকে এখানে বলছে কি, আমাকে
ভ্যারিয়েন্স বের করতে বলে, ভ্যারিয়েন্স অথবা ভ্যারিয়েশন বের করতে বলে, ভ্যারিয়েন্স অথবা ভ্যারিয়েশনের। আমি তো বলছি কি আপনাদেরকে, আমাদের দেখা যায় কি প্রতিবার নিয়ম অনুযায়ী জেড টেস্ট এবং এফ টেস্ট একটা ম্যাথের মধ্যে থাকে। এই যে 3 নম্বর ম্যাথটা, ফর এক্সাম্পল এখানে আমাদের বি হচ্ছে যে বি এর ম্যাথটা হচ্ছে জেড টেস্ট, সি এর ম্যাথটা হচ্ছে এফ টেস্ট। এখন জেড টেস্ট এফ টেস্ট কোনটা কেমনে বুঝবেন? এই যে এফ টেস্টটা সবসময় ভ্যারিয়েশন এগুলো নিয়ে কাজ করবে, মানে দুইটা দুইটা মানে দুইটা সিচুয়েশন নিয়ে কাজ করবে। এফ টেস্টের সিচুয়েশনটা হচ্ছে এরকম, এফ টেস্ট দুইটা সিচুয়েশন নিয়ে কাজ করবে, যে ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন নাই, ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন নাই। তো ভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েশন বললে বুঝে নেবেন যেটা এফ টেস্ট নিয়ে কাজ করতে বলছে। আর এখানে কি ভাই সবগুলা হ্যাঁ ভাই, এখানে কি ভাই সবগুলা টেস্টই করা লাগবে নাকি কোনোটা বাদ দেওয়া যাবে? এখানে আমি বলি আমাদের প্রিভিয়াস এর ফরম্যাট অনুযায়ী, আমি এটা আপনাকে একটু বলি, প্রিভিয়াস এর ফরম্যাট অনুযায়ী, কিন্তু প্রিভিয়াস এর ফরম্যাটে বলছি স্যার কি এক্সপেরিমেন্ট সবগুলো আমাদের বেলাতে আসে হয় এই আর কি। তো তবু বলি, আমাদের চার স্কয়ারের ম্যাথটা রিগ্রেশনের ম্যাথের সাথে অর দিয়ে আসে, মানে আমরা যদি প্রিভিয়াস এর ট্র্যাডিশনাল ফরম্যাটে যদি ফলো করতে যাই, তাহলে আমরা চার স্কয়ার অথবা রিগ্রেশন যে কোনো একটা করলে চলতেছে, কিন্তু এটা রিস্ক হয়ে যাবে। কারণ গতবার ওরা কি করছে জানেন? গতবার ওরা কি করছে, এফ হাইপোথেসিসের জেড টেস্ট এবং এফ টেস্ট মিলে যে ম্যাথটা আসে সেটার সাথে চার স্কয়ারের অফ দিয়ে দিছে। তাই মোটামুটি ধারণা করা যেতে পারে যে চার স্কয়ারের ম্যাথটা অরে আসতে পারে। এটা আমার একটা ধারণা, চার স্কয়ারের ম্যাথটা অরে আসতে পারে। তো এটাই বললাম। তো এখানে আমি এফ টেস্টের মধ্যে ভ্যারিয়েশনটা আমি কাজ করি দুইটা সিচুয়েশনে। তো আমাকে এখানে বলছে কি, প্রশ্নের মধ্যে আমি যাই, প্রশ্নের মধ্যে আমাকে বলছে ইন অর্ডার টু মেজার কার্বন কন্টেন্টস অফ কেমিক্যাল সাবস্টেন্সেস, মানে টু মেথডস আর অ্যাভেলেবেল। একটা মানে কেমিক্যাল পরীক্ষা করার জন্য দুইটা মেথড অ্যাভেলেবেল আছে। প্রথম মেথড হচ্ছে এক্সপেন্সিভ এবং প্রিসাইজ, সেকেন্ড মেথডটা লেস প্রিসাইজ। টু মেথডস আর কম্পেয়ার্ড by a by dividing a large amount of chemical substances into 24 samples. 24টা স্যাম্পল নিছে দুইটা মেথডকে কাজ করার জন্য, 12টা মেথড 1 এ, 12টা মেথড 2 তে, লিখে দিছে 12 টু ইচ মেথড। আমাকে এখানে ভ্যারিয়েন্স গুলো ডাইরেক্ট দেওয়া আছে। আমি যদি এফ টেস্ট করতে চাই, ভাই কথা বুঝিয়েন ভাই, আমি যদি এফ টেস্টের সূত্র কি জানেন ভাই? আমার এফ টেস্ট একটা নর্মাল সূত্র বলে, আমার এফ টেস্টের নর্মাল সূত্র হচ্ছে যে, আমার এফ টেস্ট বের করার জন্য নর্মাল সূত্র হচ্ছে S1 স্কয়ার ডিভাইড বাই S2 স্কয়ার। S1 মানে হচ্ছে কি জানেন? S1 কে S1 S1 মানে S1 স্কয়ার মানে কি জানেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে স্কয়ার মানে স্কয়ার করলে কি হয়? ভ্যারিয়েন্স হয়। তাহলে S1 স্কয়ার কে আমরা ভ্যারিয়েন্স বলতে পারি, ঠিক আছে না? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? S1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার কে অথবা S1 স্কয়ার কে যদি আমরা ভ্যারিয়েশন বলি, ভ্যারিয়েন্স বলি, এই ব্যাপারে কি কারো আপত্তি আছে? নো। তো আমরা এখানে ভ্যারিয়েন্স 1 ডিভাইড বাই ভ্যারিয়েন্স 2 এটাই তো বের করতে হবে। তো আমার এখানে প্রশ্ন, যেহেতু এটা এখানে একসাথে দুইটা ম্যাথ আসে, তো এগুলো সাধারণত ছোটখাটো ম্যাথে আসে, তো আমাকে মেথড 1 এর ক্ষেত্রে দেখা যেতে পারে কি ভ্যারিয়েন্সটা ডাইরেক্ট দেওয়া থাকবে। ভ্যারিয়েন্সটা ডাইরেক্ট দেওয়া আছে মানে কি, আপনি জাস্ট সূত্রের মধ্যে বসানো যাবে, আর কোনো কাজ নাই। আমাকে এখানে ফার্স্ট মেথডের ভ্যারিয়েন্স দেওয়া আছে, সেকেন্ড মেথডের ভ্যারিয়েন্স দেওয়া আছে, অর্থাৎ S1 স্কয়ার মান দেওয়া আছে, S2 স্কয়ার মান দেওয়া আছে। এখন ভাই সূত্রের মধ্যে বসা দিবেন। এই যে আমি মানে হঠাৎ বুঝেছিলাম এটা খুব সোজা আসছে। তো আমি প্রথমে আগে হাইপোথিসিস গুলো লিখে নিব, যে আমি S1 স্কয়ার কে আপনি সাংকেতিক ভাবে এভাবে লিখতে পারবেন, সাংকেতিক ভাবে এভাবে লিখতে পারবেন। S1 স্কয়ার কে সাংকেতিক ভাবে এভাবে লিখতে পারবেন, ঠিক আছে ভাই? হুম। সাংকেতিক ভাবে কনফিউজড হবেন না। তো আমি প্রথমে ধরে নিব যে ফার্স্ট মেথডের জন্য ফার্স্ট মেথডের ভ্যারিয়েন্সটা S1 স্কয়ার অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার, এভাবে ধরে নিলাম। এবং সেকেন্ড মেথডের ভ্যারিয়েন্সটাকে এভাবে ধরে নিলাম। ধরে নিলে হবে কি, আপনার এখানে ভেঙে ভেঙে লিখতে হবে না। তো আমার নাল হাইপোথিসিস কি ধরবো? আমাকে এখানে বলছে কি কোন সিগনিফিকেন্ট ভ্যারিয়েন্স আছে কিনা সেটা যাচাই করতে বলছে।
use 5% significance level to test whether any variation between two methods. তো টু মেথডস এর মধ্যে একটার হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্কয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্কয়ার, দুইটা মেথড। তো ওদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ভ্যারিয়েন্স আছে কিনা, ঠিক আছে? আমি বলবো যে আমরা নাল হাইপোথিসিস মানে কি পড়ছিলাম, সবসময় নেগেটিভটা ধরে নেবো। আমি কি বলবো, ভ্যারিয়েন্স নাই। নাই কতটা নেগেটিভ না, ভ্যারিয়েন্স নাই, ভ্যারিয়েশন নাই। তো ভ্যারিয়েশন নাই মানে কি, ওরা ইকুয়াল, ঠিক আছে ভাই? ভ্যারিয়েশন নাই মানে কি, ওরা ইকুয়াল। তার মানে আমি তো নাল হাইপোথিসিস তো বের করে ফেলছি, এখন অল্টারনেটিভ হাইপোথিসিস কি, ভেরিয়েশন আছে, ভেরিয়েশন আছে, আছে মানে কি ওদের মধ্যে ডিফারেন্স আছে, তার মানে কি নট ইকুয়াল লিখছি, দুইটা সিচুয়েশন সাথে ফেলছি, ঠিক আছে ভাই? তো এখন আমি এফ এর মান বের করবো, এফ এর ক্যালকুলেটেড ভ্যালু বের করবো। এফ এর ক্যালকুলেটেড ভ্যালু বের করার সূত্র হচ্ছে যে s1 ডিভাইডেড বাই s2 স্কয়ার। কিন্তু এখানে এক টুইস্ট আছে, ওই যে বলছিলাম, এখানে s1 স্কয়ার এর মান দেখতেছি আমি 0.0413 এবং s2 স্কয়ার মান দেখতেছি 0.07। এখানে কে বড়, s2 বড়, ঠিক আছে? সেই জন্য হ্যাঁ এফ এর সূত্র পরিবর্তন হয়ে গেছে, এফ এর সূত্র পরিবর্তন হয়ে কি হয়েছে, s2 স্কয়ার ডিভাইড বাই s1 স্কয়ার। হ্যাঁ এখানে কারো কোনো সমস্যা আছে? না। তো মান বসাই দিছি, মান বসায় আমার ক্যালকুলেটেড ভ্যালু বেরিয়েছে এটা। তো এখন ঠিক সেম ভাবে ভাই, ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে আমি এখন ক্যালকুলেটেড ভ্যালু স্ট্যান্ডার্ড বেরিয়েছে। ডেভিয়েশন, জি ভাই, হ্যাঁ ভাই। ভাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কেমনে বের করছিলেন তো আরেকটা যদি এই concept দেখেন, এখানে আমাকে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মারবে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যখন স্কয়ার করে এটা ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে না, স্ট্যান্ডার্ড হ্যাঁ ডেভিয়েশন হ্যাঁ কে স্কয়ার করে যে ভ্যারিয়েন্স হয়ে যায়, তো ভ্যারিয়েন্স হ্যাঁ মানটা ডাইরেক্ট দেওয়া আছে, এই যে। মানে মেথড বানানোর সুবিধা কি জানেন, আমার ভ্যারিয়েন্স মানগুলো ডাইরেক্ট দেওয়া থাকে, ওই মানে বটম পজিশন ম্যাথটা খুব সোজা আসছে, ভ্যারিয়েশন মানটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। বুঝছি বুঝছি বুঝছি। এখন বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ এখানে 0.0413 মানে হচ্ছে কি, s1 স্কয়ার, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। তো আমি ক্যালকুলেটেড ভ্যালুটা বের করছি, এখন ট্যাবুলেটেড ভ্যালুটাও আমি কিভাবে বের করবো, এট 5%। আমাকে যদি সিগনিফিকেন্স লেভেল 5% বলে দিতে, তাই 5% লিখলাম, যদি না বলে দেয় তখন 5% ধরে নিব। তো এট 5% সিগনিফিকেন্স লেভেল, এখন 5% সিগনিফিকেন্স লেভেল ধরলাম, এখন ডিএফ 1 মান লাগবে, ডিএফ 2 এর মান লাগবে, যদি এফ এর ট্যাবুলেটেড ভ্যালু বের করতে যাই। এখন কেমনে বের করবো, ডিএফ 1 এর সূত্র, এই ডিএফ 1 এর সূত্র হচ্ছে যে n1 ডিভাইড n1 মাইনাস 1, এবং ডিএফ 2 এর সূত্র হচ্ছে n2 মাইনাস 1। এখন n1 এর মান কত, মেথড 1 এর মধ্যে স্যাম্পল সাইজ কত, 12, এই যে 12 মাইনাস 1, এবং মেথড 2 এর মধ্যে স্যাম্পল সাইজ কত, অর্থাৎ n2 এর মান কত, 12, এখানে 12 মাইনাস 1, সুতরাং ডিএফ 1 এর মানও 11, ডিএফ 2 এর মানও 11, ঠিক আছে? এবং 5% সিগনিফিকেন্স লেভেল। তো তোমরা এফ টেবিলে যদি চলে যাও, এফ টেবিলে এবং 11 বরাবর যদি দেখো, তাহলে আসছে 2.82। আরেকটা কথা, আমাদের সাধারণত, আমি এফ টেবিলে যাই তোমাদের জন্য, এফ টেবিলে যদি যাই, এফ টেবিলে আমার হাতে কাছে আছে কিনা দেখে আমার না যাই, এফ টেবিলটা আমার হাতে কাছে আছে কিনা দেখি, এই যে পাইছি, এফ টেবিল, এফ টেবিল, এফ টেবিল, এফ টেবিল 5% ইমেজ লেভেল বলছে না, এফ টেবিলের মধ্যে আমার কাছে 11 নাই, 11 নাই। তো 11 নাই, আমি এটা 11 যেহেতু নাই আমার চার্টের মধ্যে, আমি এটা গুগল করছি, গুগল করে মানটা বের করছি, গুগল করে মানটা বের করছি। হ্যালো, ও গুগল করে 2.82, 2.82 এটা আমি গুগল করে বের করছি, যেহেতু এটা নাই। আশা করি পরীক্ষার মধ্যে এরকম আসবে না, যদি আসেও তখন কষ্ট করে ওই, আমি বলি তখন কষ্ট করে আমরা করে দেবো আর কি। যদি আমাদের, যেহেতু আমাদের চার্টে থাকবে না জিনিসটা, চার্টে যেহেতু থাকবে না, তখন আমরা কি করবো, উম, উম, 1 মিনিট আমি বলি, তখন আমরা আরে তখন ব্যাগ থেকে মোবাইল বের করে স্যারকে বলবো আর কি গুগল করতে হবে। না না ভাই, তখন তখন 10, তখন 10, 10 দিয়ে করে ফেলবো আর কি, যদি এই আগের মান পাচ্ছি না, তখন 10 ধরে করে ফেলবো আর কি, 10 ধরে করলে বের হচ্ছে 2.85, আমার এখানে হচ্ছে 2.8।
স্যার নিশ্চয়ই চার্টে এটা গেলে বলে দিবে ক্লাসে, অনেক সময় এরকম কোশ্চেনে এফ টেবিল না। এফ টেবিলের 5% চার্টে গেলে দেখবেন। হুম। হ্যাঁ, ওই চার্টে পাওয়া না গেলে তখন আশা করি স্যার দেখে বললে হেল্প করবে। আচ্ছা, এটা পরের বিষয় ভাই, যদি না হয় তখন আমরা জাস্ট ওইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করে 11কে 10 ধরে করে ফেলবো। ডিএফ ওয়ান একটা পাচ্ছি আমি চার্টের মধ্যে, আপনি চার্টে গেলে দেখবেন ডিএফ ওয়ান একটা আছে কিন্তু ডিএফ টু এরটা নেই, তখন ডিএফ টু কে 10 ধরছি আমি। আমাকে একজন চার্ট পাঠিয়েছে, চার্টটা একটু দেখাই। চার্টে গেলে 2.98 more. সাজিদ যেটা দিচ্ছে এটা তো আমার মাথার মধ্যে আছে চার্ট। চার্ট এটা গ্রুপে মেসেজ দিয়ে দিয়ে যে অবস্থা করছো, চারটা গুলো তো হয়ে যাচ্ছে আর। আচ্ছা দাঁড়া, আমি তোদেরকে বের করে দেখাই চার্টটা। চার্টটা আমি রিলেশনের সাথে অ্যাড করছি, এই যে পাইছি, এই যে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমি কি ডিএফ ওয়ান এর মান 11, ডিএফ টু এর মান 11, তো এখানে আমি ডিএফ 5% চার্টে গেছি, এই যে 5%, তো 11 নাই এখানে। ডিএফ ওয়ান এর মান 11 নাই, এই দেখছেন এখানে 10-এর পরে 12 আছে। তো আমি কি ফর এক্সাম্পল ডিএফ ওয়ান এর মানকে 10 ধরে নিলাম, এবং ডিএফ টু এর মান বলছে 11, এখানে 11 কিন্তু আছে। তো এই দুইজনের বরাবর আমি পাচ্ছি কত, 2.85। এই যে দুজনের বরাবর 2.85, তখন 2.85 লিখে দেবো আর কি, যদি চার্টার মধ্যে না থাকে। যেহেতু আমি গুগল করছি তাই 2.82 বরাবর লিখতে পারছি। এটা বিষয়টা ওরকম আর কি। এটা আশা করি সবাই বুঝছে। হ্যালো, হুম, হ্যালো। আছি শুনতেছি। ও, একটা বাজার বেড়া। শেষ নাকি নাকি আরো বাকি আছে? না, ঠিক আছে। তো আমরা মেথড ওয়ান এর মধ্যে আমার যেহেতু সবকিছু দেওয়া আছে, সেহেতু আমি এটাকে মেথড ওয়ান হিসেবে লিখছি আর কি। এগুলো কোনো মেথড টেথড না, যেহেতু আপনার যদি প্রশ্নের মধ্যে ডাইরেক্ট দেওয়া থাকে তখন ডাইরেক্ট বসে দিবেন, এটাকে মেথড ওয়ান হিসেবে রিকগনাইজ করছি আর কি। তো এখন আচ্ছা, এটা বাদ বিষয়, এটা পরের বিষয়। এখন এখন ডিএফ, এখন এফ এর ক্যালকুলেটেড ভ্যালু বেরিয়েছে কত, 1.79। ট্যাবুলেটেড ভ্যালু বেরিয়েছে কত, 2.82। ট্যাবুলেটেড ভ্যালু যেহেতু বড় বেরিয়েছে, তার মানে অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথেসিস। স্যার বলছে কি এভাবে লিখে দিলে হবে, সো অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথেসিস। অথবা আপনি যদি ইচ্ছা করে তাহলে এভাবে ভেঙে লিখতে পারেন। উম নাল হাইপোথেসিস মানে কি, নাল হাইপোথেসিস মানে কি, ভেরিয়েশন নাই। ইকুয়াল মানে কি, ভেরিয়েশন নাই। তো আমি প্রশ্ন এটা কি লিখে দেবো, there is significant there is no variation between two methods, there is no significant variation between two methods, এভাবে লিখে দেবো। স্যার আমাদের স্যার বলছেন যদি আমাদের ডাইরেক্ট অ্যাকসেপ্ট নাল হাইপোথেসিস অথবা রিজেক্ট নাল হাইপোথেসিস, যেটাই আসে সেটা লিখে দেবা। তখন আমরা স্প্রিং 25-এ চলে, স্প্রিং 25-এ কিন্তু ভ্যারিয়েন্সটা ডাইরেক্ট দেওয়া নাই স্প্রিং 25-এ, তো এটাকে আমি মেথড টু হিসেবে রিকগনাইজ করছি বুঝার সুবিধার্থে। তো আমি স্প্রিং 25 চলে যাই, স্প্রিং 25-এর মধ্যে দেখা গেছে কি এটা 4 টাকার দেওয়া নেই, অর্থাৎ ভ্যারিয়েন্স গুলো দেওয়া নেই, ডাইরেক্ট মান দিয়ে দিছে, মানগুলো থেকে আমার বের করতে হবে। স্প্রিং 25-এ আমার এখানে দেখেন, এখানে বলেন তো, এখানে স্প্রিং 25-এ 3-এ এখানে এফ টেস্টের ম্যাথ কোনটা, সি এর ম্যাথ, জেড টেস্টের ম্যাথ কোনটা। আমি বলছিলাম কি এফ টেস্টের ম্যাথ সবসময় ভ্যারিয়েন্স অথবা ভ্যারিয়েশনের টেস্ট করতে বলবে। এখানে বি তে এই কথাটা বলছে, ভ্যারিয়েন্সের কথা বলছে, তার মানে বিটা হচ্ছে এফ টেস্টের ম্যাথ, যাতে আপনার গোলায় না যান, চাই আমরা বারবার বলতেছি বিষয়টা। তো ঠিক সেম ভাবে আমাকে বলছে কি এখানে দুইটা টিমের একটা টাইম, যে কোনো একটা একটা কাজ করার ক্ষেত্রে দুইটা টিমের টাইম ওরা রেকর্ড করছে, এবং টিম এ এবং টিম বি এর টাইমটা ওরা সাজাইছে লিখছে। তো আমাকে বলছে কি ওদের মধ্যে, দুই টিমের মধ্যে কোনো ভ্যারিয়েন্স আছে কিনা, কি পরিমাণ ভ্যারিয়েন্স আছে, টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্স।
মানে কি পরিমাণ ভ্যারিয়েন্স আছে আমাকে এটাই বের করতে বলছে। তো আমি কি করলাম, আমি প্রথমে ধরে নিব যে কি টিম এ এর ভ্যারিয়েন্স কে ধরে নিব কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্কয়ার, এবং টিম বি এটাকে ধরে দেব কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্কয়ার। ঠিক আছে? তো আমাকে কি, আমি দুইটা হাইপোথিসিস সাজাবো, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সবসময় নেগেটিভকে নির্দেশ করে, নেগেটিভ নির্দেশ করলে মানে কি আমাকে এখানে বের করতে ভ্যারিয়েন্স আছে কিনা। আমি বলবো কি ভ্যারিয়েন্স নাই, ভ্যারিয়েন্স নাই মানে কি ওরা ইকুয়াল। তো নাল হাইপোথিসিস মানে ইকুয়াল, এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সেটার অপোজিটটা ধরে নেব, অপোজিটটা মানে কি নট ইকুয়াল। ঠিক আছে? এই ব্যাপারে আশা করি কারো সন্দেহ নাই। তো আমার থেকে এখন যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া নাই, আগে তো দেওয়া ছিল ডাইরেক্ট, সেজন্য বসে বলতে পারতাম, তাহলে এখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিতে হবে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এর সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 এর সূত্র। হুম, ঠিক আছে। হুম হুম। হ্যালো। এদের এটা কোন ব্যাক করলে 3 নাম্বার দিছে তো? হুম, এত বড় ম্যাথ একটা শুধু 3 নাম্বার? পুরো রেকর্ডর। সহজ একটা আছে তো। আচ্ছা বাদ দে, এগুলো পরে পরে ডিসকাস করা যাবে। ডিসকাস করো। তো এখন আমি যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, তার মানে আমার থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে কি লাগে, x1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য মান যেগুলো দেওয়া আছে সেগুলোর স্কয়ার ভ্যালু লাগে, স্কয়ার ভ্যালু সামেশন লাগে, অর্থাৎ 55 স্কয়ার, 62 স্কয়ার। মানে একটা চার্ট করবো, চার্টের মাধ্যমে আমি টিম এ এর সামেশন বের করবো। টিম এ সামেশনটা লাগবে, যেহেতু আমার এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রের মধ্যে সামেশন অফ এক্স হোল স্কয়ার লাগবে আমার, এবং সামেশন অফ x1 স্কয়ার লাগবে। তো আমার চার্টের মাধ্যমে আমি বের করবো, চার্টের মাধ্যমে মান সবগুলো বসাইছি, যোগ করে আমার এটা বেরিয়েছে সামেশন অফ x1 এর মান বের 498, সামেশন অফ x1 স্কয়ার অর্থাৎ 55 স্কয়ার, 62 স্কয়ার, 58 স্কয়ার যোগ করে এটা বেরিয়েছে, ডাইরেক্ট বসাই দেবেন। ঠিক সেম ভাবে টিম বি এরটা করছি। আর এখানে স্যাম্পল সাইজ কার কাছে কয়টা এটা গণবো আমি, এখানে মধ্যে আছে 9টা, এখানে মধ্যে আছে 7টা, তাই n1 এর মান 9, n1 এর মান n2 এর মান 7। তো এখন মানগুলো যেহেতু বের করে ফেলছি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র মতো বসাই দিই। বসাই দিলে বসাই দিবেন যে ভাই, মানে এখানে তেমন কিছু নেই, জাস্ট বসাই দিচ্ছি এগুলা এখানে মধ্যে। আশা করি আমার কিছু বলা লাগতেছে না। তো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার 1 বের করে ফেলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্কয়ার বের করে ফেলছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্কয়ার মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন স্কয়ার করবো তখন এটা ভ্যারিয়েন্স রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ এটা ভ্যারিয়েন্স 1 আর এটা ভ্যারিয়েন্স, আর এটা এই যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 কে স্কয়ার করছি তখন এটা ভ্যারিয়েন্স 2। তো আমার সূত্র কি, এখানে দেখবো কি ভ্যারিয়েন্স 1 এর মান বড় না 2 এর মান বড়, যেহেতু ভ্যারিয়েন্স 1 এর মান বড় সেহেতু এফ এর সূত্রটা এভাবে লিখবো, ভ্যারিয়েন্স 1 ডিভাইড বাই ভ্যারিয়েন্স 2, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্কয়ার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্কয়ার, ভাগ করে এফ এর ক্যালকুলেটর ভ্যালু বেরিয়েছে 12.74। তো ঠিক সেম ভাবে আমি এফ এর ক্যালকুলেটর ভ্যালুটা বের করবো। এফ এর ক্যালকুলেটর ভ্যালু আমাকে এখানে বের করতে বলছে কি 1% সিগনিফিকেন্স লেভেল। তো 1% সিগনিফিকেন্স লেভেল এবং ডিএফ 1 এর মান কিভাবে বের করবো, ডিএফ 1 এর মানের সূত্র হচ্ছে যে n1 মাইনাস 1, ডিএফ 2 এর মানের সূত্র হচ্ছে যে n2 মাইনাস 1। তো ডিএফ 1 মান বেরিয়েছে আমার 8, ডিএফ 2 এর মান বেরিয়েছে 6। তো আমি চার্টে যদি যান এটা পেয়ে যাবেন, চার্টে যদি পান চার্টে গিয়ে দেখবেন যে 1% টেবিলের মধ্যে এফ এর 1% সিগনিফিকেন্স টেবলে ডিএফ 1 8, ডিএফ 2 6 বরাবর মান হচ্ছে 6.37। তো কম্পেয়ার করে দেখতেছি যে ক্যালকুলেটরটা বড়, ক্যালকুলেটর যদি বড় হয় তার মানে রিজেক্ট নাল হাইপোথিসিস। রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি, ওদের মধ্যে ভেরিয়েশন আছে। আর কিছু বলা লাগবে ভাই? হুম হুম। হুম, এখন ভাই টেস্টের ম্যাথ স্কয়ারের ম্যাথ আশা করি বুঝে যাবা। এখানে আমার আশা করি বলার নাই, তবুও দেখি আমার জেড টেস্টটা বুঝাই দিতে ইচ্ছা করে কিনা, দাঁড়াও দেখি একটা মিনিট, লেট মি সি।
আজ পায়না হয়েছে ভাই, বন্ধ করো ভাই, আর পারতেছি ফাইন না। লাগতেছে। ভাই এমনি যা হয়েছে আজকে মাথায় আর ঢুকতেছে না। আজমাইন, হ্যাঁ ভাই, একটু দেখাই আজকে দিই। আর মাথায় ঢুকতেছে না কিছু। এখানে সুস্থ আমরা রোগীর মাথা ঘুরতেছে। তোমার সিন্ডিকেটের ফলাফল নাই কিন্তু দেখো। সিন্ডিকেটে বলা ভাই ভিডিও ক্লাস পাবে তো তাহলে বই দেয় একটু খারাপ ফসার। তো আমি জেড টেস্ট একটু দেখাই দিই, এটা আশা করি পারবে। এটা তেমন কিছু নেই, জেড টেস্ট একেবারে সোজা ভাই, জেড টেস্ট একেবারে সোজা। তবুও দেখাই দিই, যেহেতু এখানে কভার হয়ে যায়। যে কারো থেকে যদি চয়েস করার প্রয়োজন হয়, চয়েস করতে আমার ভিডিওতে দেখে নেবে। আমার ভিডিওতে যেখান থেকে চয়েস করা শুরু হবে, ফোর্থ সেমিস্টারের হাইপোথিসিস ক্লাসের যেখান থেকে চয়েস করা শুরু হবে, সেখান থেকে চয়েস করে ম্যাথটা দেখবেন। আর কিছু লাগবে না ভাই। তো আমি জেড এর ফর্মুলা, জেড এর মধ্যে সাধারণত আমরা জেড তাহলে এর ভাই মধ্যে আপনি একটু কষ্ট করে ওই লিঙ্ক দেওয়ার সময় ওই চাই স্কোয়ারের লিঙ্কটাও দিয়ে দিয়েন একসাথে। আমি বলি আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেল আছে তো? আমি আমি বলি ভাই, ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ফার্স্ট ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, সেভেন সেমিস্টার আলাদা করছি। তো ফোর্থ সেমিস্টারের ভিতরে ঢুকলে আমি হাইপোথিসিস ভিডিওটা পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে বলতেছি তো সবার কাছে চলে যাবে মেসেজটা, যাদের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফোর্থ সেমিস্টার একটা ফোল্ডার আছে, প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে হাইপোথিসিসের ভিডিও আছে। তো ওখানের মধ্যে যেখান থেকে চয়েস করে শুরু হয়েছে টেনে একটু কষ্ট করে দেখবেন, সেখান থেকে চয়েস করে ম্যাথটা বুঝে নেবেন। এবং জেড এর মানটা আমি বলে দিচ্ছি, জেড এর ম্যাথটা আমি একটু দেখা দিচ্ছি। জেড এর ম্যাথের মধ্যে আমরা সাধারণত কিনি জেড এর ম্যাথটা একেবারে সোজা ভাই। এগুলো যেহেতু একটা 10 নম্বরের মধ্যে দুইটা ম্যাথ আসে, তাহলে এগুলো সোজা। তো আমি জেড এর ম্যাথটা তোমাদের সাধারণত উম, আমাদের দুইটা পপুলেশন নিয়ে কাজ করি আমরা। মানে আমাদের যেমন ধরুন বলবে কি টিম এ, টিম বি, টিম টিম এ, টিম বি, অথবা ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট ওয়াই, এরকম করে বলবে। ডিপার্টমেন্ট এক্স, ডিপার্টমেন্ট ওয়াই, যে ডিপার্টমেন্ট এক্স এবং ডিপার্টমেন্ট ওয়াই এর মধ্যে কি পরিমাণ ডিফারেন্স আছে কি নাই, এটা যাচাই করবো। যে আমি বেসিকটা বুঝে নিই। ফর এক্সাম্পল, ডিপার্টমেন্ট অফ বিবিএ, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, আমাদের দুইটা ডিপার্টমেন্টের যে মার্কসের উপর দিয়েছে, মার্কসের ডাটা দিয়েছে। আমাকে বলছে কি, আজমাইন যাচাই করো হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে যে ওদের মধ্যে ওদের মধ্যে ডিফারেন্স আছে কি নাই। এটাকে এটাকে ডিফারেন্স বিটুইন টু পপুলেশন বলে। টু পপুলেশন কেন? কারণ আমি দুইটা পপুলেশন নিয়ে কাজ করতেছি, বিবিএ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো আমাকে এখানে যাচাই করতে হয় কি ডিফারেন্স আছে কি নাই। তো আমার ডিফারেন্স যাচাই করতে বলছে। তো আমি কি ধরে নিব, আমি নাল হাইপোথিসিসটাকে কি ধরে নিব, নাল হাইপোথিসিসটা দেয়ার ইজ নো নাল হাইপোথিসিস সবসময় নেগেটিভ হবে। নাল হাইপোথিসিস সবসময় নেগেটিভটাকে নিয়ে নেবে। আমাকে বলছে কি ডিফারেন্স আছে কিনা, আমি বলছি ডিফারেন্স নাই। সো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। ঠিক আছে, আমি লিখে দেবো কি দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস অপোজিট হবে। এটা আবার বলছে, এগুলো আগের মেয়েতেও বলছে, তবুও বলতেছে আবার। অল্টারনেটিভ হাইপোথিসিসটা নাল হাইপোথিসিস অপোজিট হবে। কি লিখবো? দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তো আমি আপনাদের একটা ম্যাথ দেখাই। বেসিকটা তো বলছি, বেসিকটা তো বলা হয়ে গেছে। আপনাদেরকে একটা ম্যাথ দেখাই আমি আপনাদেরকে। কোন ম্যাথটা দেখালো হয়ে যাবে আমাকে দেখি। এভারেজ মোটামুটি কভার করে। উম, উম, অটম 25টাই অটম 25 না। তো এটা কি স্প্রিং 25 করছে, স্প্রিং 25, স্প্রিং 25, স্প্রিং 25, স্প্রিং 25, স্প্রিং 25, স্প্রিং 25 করি নাই। স্প্রিং 25 অটম 24, অটম 25 এর মতো তাই হয়তো বা করিনি। আচ্ছা, আমি আপনাদেরকে অটম 24 দেখাই। অটম 24, অটম 24, অটম 24, অটম 24, এই যে পাইছি অটম 24। অটম 24-এর মধ্যে আমার এই যে এটা হচ্ছে জেড টেস্ট ম্যাথ। নিচেরটাতে দেখেন, নিচেরটাতে ভ্যারিয়েন্স বের করতে আছে, নিচেরটা কি, নিচের সিটা ছিল যে সি ছিল যে এফ টেস্ট ম্যাথ, তার মানে উপরের দুইটা। আর এখানে লিখে দিয়েছে, উম, এখানে প্রশ্ন দেখলে বুঝে যাবেন এটা হচ্ছে জেড টেস্ট ম্যাথ। জেড টেস্ট ম্যাথ মানে কি বলছে, এ কোম্পানি কনসিডার টু টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট, দুটো অ্যাডভার্টাইজমেন্ট মানেছে, অ্যাডভার্টাইজমেন্ট এ এবং অ্যাডভার্টাইজমেন্ট বি, একটা প্রোডাক্টের জন্য।
অ্যাডভার্টাইজমেন্ট একটা এরিয়াতে ইউজ হয়েছে 60 জনের উপরে, 60 জনের উপরে, কথা বুঝেন, 60 জনের উপরে 18 জন ট্রাই করছে প্রোডাক্টটা। 60 জনের উপরে, 60 জনের উপরে অ্যাডভার্টাইজমেন্টটা ব্যবহার করছে, তার মধ্যে 18 জনের প্রোডাক্টটা নিছে অ্যাডভার্টাইজের মাধ্যমে। বি অ্যাডভার্টাইজটাও 100 জনের উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে, 100 জনকে দেখানো হয়েছে, 100 জনকে, এই 100 জনের মধ্যে 22 জনে কিনছে প্রোডাক্ট। তো এখানে আমার তার মানে আমার N1 এর মান হবে স্যাম্পল সাইজ, N1 এর মান হবে 60, মানে ওই অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য, অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য স্যাম্পল সাইজ N1 মানে হচ্ছে 60, এবং ট্রাই করছে কয়জনে, ট্রাই করছে এটা এখানে x ধরে নিব, x1 18, ঠিক আছে। তো হ্যাঁ, আবার বি এর ক্ষেত্রে ট্রাই করছে কয়জন, স্যাম্পল কয়জন, 100 জন, N2 ট্রাই করছে 22 জন, ঠিক আছে। এখানে পর্যন্ত কোনো সন্দেহ নেই। আমাকে এখানে বলতে কি, does the advertisement of অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইফেক্টিভ কিনা এটা যাচাই করো, ইফেক্টিভ কিনা এটা যাচাই করো, ঠিক আছে। এখানে আমি ইফেক্টিভ কিনা এটা যাচাই করতে বলছি, ইজ মোর ইফেক্টিভ। এখানের মধ্যে আমি বলি জেড টেস্টের মধ্যে দুই রকম টেস্ট আছে, জেড টেস্টের মধ্যে দুই রকম টেস্ট আছে। দুই রকম টেস্ট এখানে বলতেছি ভাই, এখানে এটা আপনাদেরকে কিভাবে বোঝাই আমি, হ্যাঁ, ওয়ান টেল টু টেল, এটা মনে রাখবেন। ওয়ান টেলের সাইন হচ্ছে যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এবং টু টেলের সাইন হচ্ছে যে নট ইকুয়াল, ঠিক আছে। এটা আশা করি বুঝবেন। এটা আমি এখন আমি P1 সমান ধরে নিব যে অ্যাডভার্টাইজমেন্ট এর প্রপোর্শন, P2 সমান ধরে নিব যে অ্যাডভার্টাইজমেন্ট বি এর প্রপোর্শন, ঠিক আছে। ফর এক্সাম্পল, তো আমি লিখবো কি, আমি কি নাল হাইপোথিসিস মানে কি লিখবো জানেন? নাল হাইপোথিসিস মানে লিখবো যে নাল হাইপোথিসিস সবসময় নেগেটিভ হয়, তো আমি কি লিখবো, A is not more effective than B, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস এটা উল্টাটা লিখবো, A is more effective than B, more effective, not more effective মানে হচ্ছে যে ওরা ইকুয়াল, নট মোর ইফেক্টিভ মানে হচ্ছে ওরা ইকুয়াল, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলছি কি মোর ইফেক্টিভ, মোর ইফেক্টিভ মানে কি, মোর ইফেক্টিভ মানে কি, P1 বড়, P1 মানে কি, P1 মানে অ্যাডভার্টাইজমেন্ট, একে বোঝাচ্ছে না, তার মানে কি P1 বড়, এই যে লিখে দিচ্ছি আমি এখানে, P1 ইজ গ্রেটার দ্যান P2। তো এখানে জেড এর সূত্রটা হচ্ছে যে এটা, জেড এর সূত্রের জন্য আমার P1 বের করতে হবে, P2 বের করতে হবে, পি বের করতে হবে, কিউ বের করতে হবে, N1 এবং N2 এর মান তো দেওয়া আছে, ঠিক আছে। N1 এবং N2 এর মান তো দেওয়া আছে, তো N1 এর মান, N1 এবং N2 এর মান তো দেওয়া আছে, তার মানে আমার এখানে P1 বের করতে হবে। P1 মানে কি, প্রপোর্শন। প্রপোর্শন কিভাবে বের করি আমরা, আমার 60 জনের মধ্যে 18 জন ট্রাই করছে, 60 জনকে অ্যাডভার্টাইজটা দেখাইছি, 18 জন ট্রাই করেছে, তো এখানে ট্রাই করার তার মানে 30% মানুষ ট্রাই করছে, P1 প্রপোর্শন 30%, ঠিক আছে। প্রপোর্শন 1 ইজ ইকুয়াল 30%, এবং ঠিক সেম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট বি এর ক্ষেত্রে প্রপোর্শন 2 বেড়েছে কত, 22%, ঠিক আছে। তো আমি সূত্রের মধ্যে এখন আমার থেকে P1 এর মান বের করে ফেলছি, P2 এর মান বের করে ফেলছি, এখন P এর মান লাগবে, P এর মান লাগবে, Q এর মান লাগবে। P এর মানে সূত্র হচ্ছে এটা, x1 প্লাস x2 ডিভাইড বাই n1 প্লাস n2, এগুলো জাস্ট সূত্র বসে দিবেন যে ভাই, আর কিছু না। এই যে x1 এর মান বসে দিবেন, x2 এর মান বসে দিবেন, n1 এর মান বসে দিবেন, n2 এর মান বসে দিবেন, আর কিছু নাই এখানে। আর কিউ কিভাবে করে, কিউ মানে হচ্ছে যে 1 মাইনাস পি, এই যে পি যেটা বেরিয়েছে সেটা থেকে 1, সেটাকে 1 থেকে বিয়োগ করলে কিউ বেড়ে যাচ্ছে, আর পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ বেড়ে যাচ্ছে। তো জাস্ট এগুলো সূত্রগুলো বসে দিবেন, বসা দিলে জেড এর ক্যালকুলেটেড ভ্যালু বেড়ে যাচ্ছে। তো আমরা জেড টেবলে যাব, জেড টেবলে যদি গিয়ে দেখি, জেড টেবলকে 5% এর মধ্যে যদি কোনো সিগনিফিকেন্স লেভেল দেওয়া না থাকে তাহলে 5% ধরে নিব আমি। আমি লিখবো কি, সো টেবুলেটেড ভ্যালু অফ জেড এট 5% লেভেল 1.645, এটা প্লাস মাইনাস দেওয়া থাকে টেবিলে, প্লাস মাইনাস হিসেবে দেওয়া থাকে, প্লাস মাইনাস দুইটা দেওয়া থাকে। এখন আমার ক্যালকুলেটেড ভ্যালু কত, 1.13, এবং ট্যাবুলেটেড ভ্যালু কত, 1.645। তো এখানে যেহেতু প্লাস আছে তাই আমি এটাকেও প্লাস ধরে নিব।
এটাকেও ট্যাবুলেটেড ভ্যালুকেও প্লাস ধরে নেবে, কিন্তু এখানে যদি মাইনাস আসতো তখন এটাকেও তো আমি মাইনাস ধরে নিতাম, যেহেতু এখানে প্লাস মাইনাস দুইটাই ধরার স্কোপ আছে এখানে। মানে আমার ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেটর যেটা আসে সেটার উপর ভিত্তি করে ট্যাবুলেটরের সাইনটা নির্ধারিত করবো। এখন আমি আপনাদেরকে জেড টেবিলটা একটু দেখাই। জেড টেবিলটা আর আপনারা একটা হলে ফেলবেন। জেড টেবিলটা আমার থেকে আসছে একটু দেখাই। জেড টেবিল জেড টেবিল জেড টেবিলটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম। এই যে আমি এটা একটু আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখাবো, আমি একটু দেখাবো, এখনই দেখাবো এখানে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। ডেটা ম্যাথ করার জন্য এটা প্রিন্ট করে নিয়ে যাবেন, শুধু এটাই। চার্টটা খুব ছোট, খুব ছোট ভাই। আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি একটু। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, এখন দেখাচ্ছে, এখানে শো করবে। এই তো জেড টেবিল, এখানের মধ্যে দেখেন ভাই, দেখা যাচ্ছে আশা করি। হ্যালো, হ্যাঁ। তো এই জেড জেড টেবিলটা হচ্ছে এটাই। জেড টেবিলের মধ্যে এখানে দেখেন আমার এটা ওয়ান টেল ম্যাথ নাকি টু টেল ম্যাথ। ওয়ান টেল নাকি টু টেল সেটা কেন বুঝবো হ্যাঁ, অল্টারনেটিভ হাইপোথিসিস সাইনটা দেখে বুঝবো। অল্টারনেটিভ হাইপোথিসিস কি সাইন আছে, কি সাইন আছে ভাই? ওয়ান টেলে ওয়ান টেল সাইন আছে। যদি নট ইকুয়াল থাকতো তখন টু টেল ধরে নিতাম, কারণ আমার ওয়ান টেল নাকি টু টেল দিয়ে যাচাই করতে হবে জেড টেস্ট, জেড এর ট্যাবুলেটেড ভ্যালু বের করতে গেলে। এই যে দেখেন দেখা আছে টু টেল হলে টু টেল ওয়ান টেল। তো আমার এটা কি ওয়ান টেল না টু টেল? ওয়ান টেইল। ওয়ান টেল। তো আমার এখানে 5% বলেছে, এই যে 5% বরাবর ওয়ান টেল কত আছে 1.645, এই যে 1.645। তো আমার এখানে দেখা যাচ্ছে কি ক্যালকুলেটেড ভ্যালু থেকে ট্যাবুলেটেড ভ্যালু বড়, তার মানে অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস, এই যে লিখে দিয়েছি। এখন আরেকটা ম্যাথ দেখাই, ওটা জরুরি আছে, ওটা ম্যাথ দেখাই, কারণ আপনাকে যেহেতু ওয়ান টেল টু টেল একটা হিসাব আছে, একটু জরুরি আছে বিষয়টা। তো এখন আমি অটম 25-এ চলে যাই। অটম 25 তো দেখানি না, অটম 25 দেখাইনি, অটম 25 দেখাই। অটম 25-এর মধ্যে দেখা আছে কি, অটম 25 না এটা, না অটম 25 না, এই যে অটম 25। অটম 25-এর মধ্যে এখানে বলছে কি 500টা পাইনাপেল নিছে, 500টা পাইনাপেলের মধ্যে 65টা খারাপ পাইছে। র্যান্ডম স্যাম্পল 500টা পাইনাপেল, এই যে 500টা পাইনাপেল নিছে, আনারস নিছে, সেখানের মধ্যে 65টা খারাপ পড়ছে, তার মানে স্যাম্পল সাইজ কত, N1 কত, N1 এর মান হচ্ছে 500, এই যে 500। আর তার কয়টা খারাপ পড়ছে, 65টা। এখন আরেকটা স্যাম্পলে বলছে কি 600টা নিছে, এই যে 600, N2 এর মান 600, তার মধ্যে 531টা ভালো পড়ছে। এখানে একটা ট্রিক খেলছে আমাকে, ওখানে কি বলছে 500টা পাইনাপেল নিছে, তার মধ্যে 65টা খারাপ পড়ছে, খারাপ পড়ছে কথাটা মনে রাখেন। কিন্তু আরেকটা স্যাম্পলের মধ্যে কি বলতেছে 600টা স্যাম্পল নিছে, তার মধ্যে 531টা ভালো পড়ছে, তার মানে খারাপ কটা পড়ছে, এটা আমার লাগবে না। কারণ আমি চাইলে ম্যাথ ভালো কটা পড়ছে সেটা নিয়ে ম্যাথ করতে পারবো, খারাপ কটা পড়ছে সেটা নিয়ে ম্যাথ করতে পারবো। ম্যাথ করলে যে কোনো একটা নিয়ে করতে হবে। আমার কথাটা বুঝে আছে, কথা কিন্তু টেকনিক্যাল, কথাটা বুঝছেন সবাই? হুম। হ্যাঁ, আবার বুঝছি। আমি আবার বলি দেবো, আমার এখানে 500টা পাইনাপেলের মধ্যে প্রথম স্যাম্পলের মধ্যে 65টা খারাপ পড়ছে, খারাপ পড়ছে বুঝে নিন কথা। সেকেন্ড স্যাম্পলে বলছে কি 600টা পাইনাপেলের মধ্যে 531টা ভালো পড়ছে। এখন আমাকে ভালো নেই ভালো, এখানে আমাকে একবার বলছে ভালো পড়ছে, আরেকটাতে বলছে খারাপ পড়ছে। তা আমার কাজ করলে ভালোটা, ভালো সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে। কাজ যদি না হয় খারাপের সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি 500টা স্যাম্পল নিয়েছে, তার মধ্যে 65টা খারাপ পড়ছে, তো আমি খারাপটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো সেকেন্ড স্যাম্পল যখন যাবো, এখানে কি বলছে 600টা নিচ্ছে, তার মধ্যে 531টা ভালো পড়ছে, যেহেতু খারাপের সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, তার মধ্যে 600 থেকে তার মানে 600 থেকে 531 যদি বাদ দিয়ে দিই, খারাপ কটা পড়ছে সেটা বেড়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে না ভাই? হ্যাঁ,
তো এখন আমাকে এখন আমি এটা আশা করি বুঝেছি। তো আমি এখন হাইপোথেসিসটা ভাগ সেট করে নেই। এখানে এটা আমাকে এখানে বলছে কি লাস্টের দিকে টেস্ট whether indicate whether there is a difference between proportion of defective, এই যে বলে দিয়েছে খারাপটা নিকাশ করতে, ভালোটা নিকাশ করার সুযোগ নেই। তো টেস্ট whether difference between proportion of defective of two consignment, দুইটা কনসাইনমেন্টের প্রপোর্শনের মধ্যে ডিফারেন্স আছে কিনা নাই এটা যাচাই করো। এখানে কিন্তু যাচাই ডিফারেন্স আছে কিনা যাচাই করতে বলছে। অর্থাৎ আমি নাল হাইপোথেসিস মানে কি সবসময় নেগেটিভ হবে। আমি বলে দেবো কি, প্রথমে বলে দেবো কি নাল হাইপোথেসিস মানে ডিফারেন্স নাই, দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স, অর্থাৎ p1 ইজ ইকুয়াল টু p2। ঠিক আছে, যেহেতু কনসাইনমেন্ট 1 কে p1 ধরছি, কনসাইনমেন্ট 2 কে p2 ধরছি, সেজন্য p1 ইজ ইকুয়াল টু p2। অল্টারনেটিভ হাইপোথেসিস কি লিখবো? অল্টারনেটিভ হাইপোথেসিস লিখবো কি ডিফারেন্স হ্যালো শুনতেছি। ডিফারেন্স আছে, দেয়ার ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স। কিন্তু ওই যে মনে আছে ওই ম্যাথটাতে আমি কি করছি, গ্রেটার দেন বা লেস দেন সাইন ইউজ করছি, কিন্তু এটাতে নট ইকুয়াল সাইন ইউজ করছি। কেন? কারণ আমাকে ওই ম্যাথের মধ্যে বলছি মোর ইফেক্টিভ, এ ইজ মোর ইফেক্টিভ দেন বি। মোর শব্দ ব্যবহার করেছে। মোর মানে কি? মোর শব্দ ব্যবহার করেছে মানে লেস দেন গ্রেটার দেন শব্দ, লেস দেন গ্রেটার দেন সাইন ইউজ দিয়েছে। কিন্তু আমাকে এখানে বলছে কি ডিফারেন্স আছে কিনা, অর্থাৎ ওরা সমান কি সমান নয়। সেজন্য নাল হাইপোথেসিস অল্টারনেটিভ হাইপোথেসিস সাইনটা টুটেল হয়েছে আমার, নট ইকুয়াল হয়েছে। এটা বুঝছেন? ঠিক সেম ভাবে ভাই আমি সবকিছু করছি, পি এর মানে বের করছি, কিউ এর মানে বের করছি, জেড এর মানে বের করছি। দেখা যাচ্ছে কি আমার জেড এর ক্যালকুলেটেড ভ্যালু বেরিয়েছে 0.766 এবং ট্যাবুলেটেড ভ্যালু 1% লেভেলের মধ্যে 1% সিগনিফিকেন্স লেভেলে 2.85। এখন কেমনে বের করছি বলি, হোয়াটসঅ্যাপে লেটস গো টু দ্য হোয়াটসঅ্যাপ। এখানের মধ্যে আমার 1% বের করতে বলছে, প্রশ্ন মতো 1% লেখা ছিল, সেজন্য 1% করছি একটা 1%, এই যে 1%। এখন 110 না 210, আমার এখানে নাল হাইপোথেসিসটা অল্টারনেটিভ হাইপোথেসিসটা 110 না 210? Do less. হ্যাঁ 110 নাকি 210? Do less. তো 210 এর মধ্যে আমি মান পাইছি কত, 2.58। তো আমি লিখছি কি এখানে দেখতেছি কি ক্যালকুলেটেড ভ্যালু থেকে ট্যাবুলেটেড ভ্যালু বড়, তার মানে অ্যাকসেপ্ট নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড, এটা নো না, এটা নাল হাইপোথেসিস লিখতেছি, নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড। এই ভাই মানে এখন এখানে আমি আপনাদেরকে যে টেস্ট বুঝিয়ে দিয়েছি, এখন আপনাদের চা স্কোরটা বাকি আছে। চা স্কোরটা একেবারে সোজা। আমি যেটা বললাম আমার ইউটিউব চ্যানেলে 4th সেমিস্টারের যে প্লে লিস্টটা আছে সেটার মধ্যে ঢুকবেন, সেখানে হাইপোথেসিস একটা পুরো ভিডিও পাবেন। সেখানের মধ্যে আপনারা শুধু চা স্কোরটাই দেখবেন, আর কিছু দেখতে হবে না, যেহেতু আমার বাকি সবগুলো টেস্ট আমি এখানে বুঝাইছি। আশা করি ভাই সবাই বুঝছেন। আমি নিজে যা বুঝছি তা বুঝেছি, কারণ আমি তো ধরেন আমি সব থেকে যা বুঝছি তাই বুঝেছি। এখানে আমার তো একবার বেসিকের জ্ঞান নেই যে আমি ইয়ার মতো করে বুঝাবো, তাই যতটুকু পারছি ততটুকু বুঝেছি। আর আর কি ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর কি। ভালোই বুঝেছি। ভাই ঠিক আছে, অনেক যা বুঝছি অনেক শুক্রিয়া। সেটা না ভাই, সূত্রগুলা না খবর করে ফেলবে। হ্যাঁ সূত্রগুলোই হচ্ছে এখানে মেইন ভাই, সূত্রগুলো আপনি যদি মনে রাখতে পারেন আপনি ম্যাথ গুলোর রাজা, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, শেষ আসবে। আচ্ছা ঠিক আছে তাহলে। জি ভাই এখানে আলহামদুলিল্লাহ শেষ। আর লাইটটা অফ করতাম। ওকে, আল্লাহ হাফেজ। শেষমেশ বলি ভাই সবাই দোয়া করেন ভাই, যদি কোনো উপকার টুপকার পাই থাকেন। এটা মনে হয় আমার ডিপার্টমেন্টাল কোর্সের মানে শেষ ভিডিও, মানে মেজরে যাওয়ার আগে। আমি এই আর মাস্টার নিতাম না, মানে সবাই বলতেছে দেখা হইলে সেজন্যই নেওয়া। একটা বলছে যে তারা বলছে তারা তো নাই। যারা বলছে ওরা দুঃখজনক বিষয় হচ্ছে ওরা ওই ইউটিউবের উপর আমি তো ডিপেন্ডেন্ট হয়ে বলি গেছে। নাই, আমি তো বলে নাই, আর যেগুলা তো বলছে ওরা তো নাই। ওরা নাই, ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ওর সমস্যা হচ্ছে ওরা ইউটিউবে